Well, hello everyone. Welcome all my lesson thrills viewers. As all of us know that boards exams are coming, and during this time the students are having really tough time. And when we were children, আমাদের কাছে কোনো সুযোগ ছিল না যে আমরা আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে বেরোবো, বিকজ আমাদের সেই সময় গাইড করার সেরকম কেউ ছিলেন না, এক্সপার্টরা ছিলেন না, বা তাদের প্রতি যদি আমরা তাদেরকে যদি রিচ আউট করতে যেতাম সেটারও সুযোগ কম ছিল, বিকজ সোশ্যাল মিডিয়া অতটা স্ট্রং ছিল না। কিন্তু আজকের জেনজি কিন্তু লাকি, কারণ ওনারা পেয়েছেন দেবব্রত স্যার এবং সৌরদীপ স্যারের মতো দুজনকে, যারা নিজের এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করতে এসছেন, আর সোশ্যাল মিডিয়া তো আছেই। আজকে লেসন থ্রিলসের মাধ্যমে আমরা ওনাদের অভিজ্ঞতা জেনে নেব এবং ওনাদের মাধ্যমে যেন স্টুডেন্টসরা ঠিক পরীক্ষার আগে খুব সুন্দরভাবে একটা গাইডেন্স পায়, সেটা আমরা আজকে চেষ্টা করব। সো উই হ্যাভ ইন আওয়ার স্টুডিও টুডে মিস্টার দেবব্রত হোর, he teaches physics, and Mr. Shorodip Ganguly, he teaches chemistry. So we'll be discussing how the students can have a good time before the exam. So welcome both of you. Thank you, sir. Sir, আমার প্রথম কোয়েশ্চেন আপনার কাছে আজকে, যে আজকে তো জাস্ট কিছু সময় বা একটা দুটো দিন বাকি আছে যে বোর্ড এক্সাম স্টার্ট হচ্ছে, 17 থেকে স্টার্ট হচ্ছে। তো এই সময়টাতে স্টুডেন্টসরা খুব প্যানিক করছে। সো আপনার মতে স্টুডেন্টসরা এই প্যানিকের সিচুয়েশন থেকে হাউ ক্যান দে গেট দেমসেলস আউট অফ ইট? দেখুন স্যার, ফার্স্ট যেটা আমার মনে হয় যে স্টুডেন্টের রাখা উচিত অ্যাটাকিং মেন্টালিটি। ওকে, ডিফেন্সিভ মেন্টালিটিতে কিছু হয় না, রাইট। তো যেটা লাস্ট মুহূর্তের প্রিপারেশন, ওটা মেইনলি হয় হচ্ছে ক্ল্যারিটি আর রিভিশন। তো যে চ্যাপ্টার, নতুন কোনো চ্যাপ্টার না স্টার্ট করে যেই চ্যাপ্টার অলরেডি ওরা পড়েছে ভালো করে, ওটাকেই বারবার রিভাইজ করা, যাতে যেই উইপনটা আমার কাছে আছে সেই উইপনটা অলরেডি মানে আরো বেশি স্ট্রেংথ হয় ওটা। ওকে, তো মানে আপনি বলতে চাইছেন যে এই শেষ মুহূর্তে তাদেরকে নিজের স্ট্রেংথের উপরে কাজ করতে। এক্স্যাক্টলি, অবভিয়াসলি, দ্যাটস সো নাইস। তো স্যার, ফিজিক্সের যেই চ্যাপ্টার্স গুলো রয়েছে তার মধ্যে আপনার অভিজ্ঞতা থেকে আপনি জানেন যে কোন চ্যাপ্টার্স গুলো বাচ্চারা একটু ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারে, হলেও পারে না। তো আপনার মতে কোন চ্যাপ্টার্স গুলোকে বেশি জোর দেওয়া উচিত, যেগুলোতে মার্কস খুব ইজিলি ক্যারি হয়? দেখুন, আমরা ফার্স্টে ক্লাস 10 দিয়ে শুরু করি। ক্লাস 10 লেটস স্টার্ট উইথ ক্লাস 12 ফার্স্ট। কারণ হচ্ছে আমার ক্লাস 12 এর মানে পার্টিকুলারলি আমার সাবজেক্ট, there is only one day in between, and you know physics, it's physics. তো এভরি টাইম সিবিএসসি বোর্ড যেটা সবচেয়ে বেশি স্টুডেন্টদের মধ্যে প্যানিক অ্যাটাক আছে, যেটা হচ্ছে ফিজিক্স থেকে। লাস্ট ইয়ার কোশ্চেন পেপার সেম। তো আমাদের, যদি আমি একটা স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তো এখানে সবগুলো চ্যাপ্টার যে ভালো করে পড়ে এসেছে তার কাছে ইম্পর্টেন্টের কোনো জায়গা নেই। তার কাছে সবগুলো আমি বলে দিতে পারি যে কোন টপিক গুলোতে বেশি ফোকাস করতে পারবে। ওকে, যেরকম আমাদের 14টা চ্যাপ্টার্স থাকে। ওকে, তো 14 চ্যাপ্টার্স এর মধ্যে ফার্স্ট যেটা ইউনিট আসে সেটা ইলেকট্রোস্ট্যাটিক্স। এর আন্ডারে আসে দুটো চ্যাপ্টার। ওকে, একটা হচ্ছে ইলেকট্রিক চার্জেস এন্ড ফিল্ড, আর একটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এন্ড ক্যাপাসিটেন্স। ওকে, রাইট। এবার এর মধ্যে থেকে আপনি যদি এই দুটো চ্যাপ্টারকে সিলেক্ট করুন, এর মধ্যে থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এন্ড ক্যাপাসিটেন্স, যেখান থেকে লাস্ট কয়েক ইয়ারে বারবার কোশ্চেন দেখা গেছে। তো স্টুডেন্টরা অ্যাটলিস্ট 6 মার্কস তো ওই চ্যাপ্টার থেকেই এক্সপেক্ট করতেই পারে। ওকে, আর যেখানে যে টপিক গুলো সবচেয়ে বেশি রিপিটেডলি কোশ্চেন পেপারে দেখা গেছে সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, যেটা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জির নিউমেরিক্যাল মেইনলি, ক্যাপাসিটেন্সের ডিরাইভেশন অ্যাজ ওয়েল অ্যাজ নিউমেরিক্যাল। বারবার দেখা গেছে ইকুইপোটেনশিয়াল সারফেস আমাদের একটা টপিক আছে, যেখান থেকে কন্টিনিউয়াসলি বারবার বোর্ড এক্সামের সেরে কোশ্চেন এসেছে। ওকে, ঠিক আছে। তারপরের চ্যাপ্টার যদি হয় সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। স্টুডেন্টদের কাছে কারেন্ট ইলেকট্রিসিটি যদি দেখে, ফার্স্ট যেটা টপিক আসে সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ড্রিফট ভেলোসিটি। তো ড্রিফট ভেলোসিটি থেকে দে ক্যান এক্সপেক্ট দ্য ডিরাইভেশন, রাইট। আর এর পরে রেজিস্টিভিটির প্রুফ একটা আছে, অ্যাগেইন ডিরাইভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যদি আমরা দেখি এর পরেরটায় টপিকে গিয়ে, তো নিউমেরিক্যাল মেইনলি দে ক্যান এক্সপেক্ট ফ্রম কার্চফ ল ফর শিওর। কার্চফ ল আমাদের সব স্টুডেন্টরা জানবেই কিভাবে সলিউশন, ওরা যে মেথডে সলিউশন করে আসছে, এখন মেথড চেঞ্জ করার কোনো দরকার নেই ওয়ান শট অ্যান্ড অন ভিডিও দেখে। কিন্তু মেইনলি যে প্রসেসে আমি শিখে আসছি ওই প্রসেসেই করাই ভালো।
Okay. রাইট। এরপরে প্যারালাল কম্বিনেশন অফ সেল, যেখান থেকে কন্টিনিউয়াসলি কোশ্চেন দেখা যায়। উইস্টোন ব্রিজ, ব্যালেন্সড উইস্টোন ব্রিজের ওদের কাছে একটা প্রুফ থাকে, যেখান থেকে কোশ্চেন দেখা গেছে, লাস্ট ইয়ার বোর্ডেও দেখা গেছে আমাদের। এর পরের টপিক, আমি প্রথমে সবগুলো টপিকই বলছি, তারপরে আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো অনলি মানে অ্যাভারেজ স্টুডেন্ট একটু যদি আমরা দেখি, যারা পুরো বছর সেরকম ভাবে প্রিপেয়ার করেনি বা করার টাইম পাইনি, তো সেই ওয়াইজও আমি বলে দেবো। Sure. ঠিক আছে, তো প্রথম আমি পুরোটাই বলছি। তো এরপরে যেটা মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম, আমাদের যে চ্যাপ্টারটা, ওখানে বায়োসাভার্ট ল এর একটাই অ্যাপ্লিকেশন আমাদের সিলেবাসে আছে, যেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর অন ইটস অ্যাক্সিস আর অন ইটস সেন্টার। তার মধ্যে অ্যাক্সিসটা আসার চান্সেস খুব হাই। অ্যাম্পিয়ার সার্কুইটার ল আমাদের নেক্সট টপিক হয়। অ্যাম্পিয়ার সার্কুইটার ল থেকে এনসিআরটির একটা নিউমেরিক্যাল অলরেডি আছে ওদের এক্সাম্পলস। ওই নিউমেরিক্যালটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বারবার ওই নিউমেরিক্যালটা বোর্ডে দেখা গেছে। উইথ দ্যাট গ্রাফ স্টুডেন্টস উইল নো। তো এবার তারপরে আমরা যদি দেখি, এখানে যেটা স্টুডেন্টের বারবার অ্যানালাইজ করতে হবে, যে লাস্ট 5 ইয়ার্সে কোন এমন কোশ্চেন আছে যেখান থেকে বারবার কোশ্চেন 5 মার্কসের কোশ্চেন, যেটা সবচেয়ে স্কোরিং জায়গা, তো ওটা বারবার কোথা থেকে এসছে। যেরকম এই চ্যাপ্টারেই একটা টপিক আছে যেখানে মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজমের আন্ডারে পড়ছে মুভিং কয়েল গ্যালভানোমিটার। মুভিং কয়েল গ্যালভানোমিটার থেকে আমাদের কন্টিনিউয়াসলি কোশ্চেন এসেছে লাস্ট 3 ইয়ার। তো এইবারও ওটা অলরেডি ইম্পর্টেন্ট, আমরা মানে অলরেডি অনেক জায়গায় বলেছি যে এটা খুবই ইম্পর্টেন্ট টপিক একটা হবে, এখানে কনভার্সন অফ গ্যালভানোমিটার ইনটু ভোল্টমিটার আর অ্যামমিটার, এই টপিকটাও স্টুডেন্টরা ধরে রাখতে পারে। তারপরে যদি আমরা দেখি, একটা ইজি চ্যাপ্টার এখানে পড়বে ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার। ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার এরকম একটা চ্যাপ্টার যেখানে থিওরিটিক্যাল চ্যাপ্টার, বাস একটা ছোট ডিরাইভেশন আছে যেটা স্টুডেন্টরা পড়ে যেতে পারে, যেরকম ম্যাগনেটিক মুভমেন্ট ডিউ টু আর রিভলভিং ইলেকট্রন। তারপরে যে চ্যাপ্টারটা আছে এসি অ্যান্ড ইএমআই। এবার এইটা একটু যদি ভালো করে স্টুডেন্টরা অ্যানালাইজ করে, তো কন্টিনিউয়াসলি ফ্যারাডেজ ল, ওখান থেকে মোশনাল ইএমএফ, এখান থেকে কন্টিনিউয়াসলি নিউমেরিক্যাল দেখা গেছে। Okay. তো স্টুডেন্টরা এবারেও মানে স্মার্ট অ্যানালাইসিস করতে হবে আর কি। লাস্ট মানে এরকম না আমি ওভারঅল সিলেবাস, কারণ লাস্ট একদিনের মধ্যে তো ওভারঅল পড়া সম্ভব নয়। তো এখান থেকে একটা করে স্টুডেন্টরা নিউমেরিক্যাল সলভ করলো, যেগুলো টপিক আমি বলছি আর কি। আর ডিরাইভেশন অবভিয়াসলি লিখনে কা এক্সাম হ্যাঁ, পড়নে কা তো হ্যাঁ नहीं, তো এবার ডিরাইভেশন প্র্যাকটিস করতেই হবে, অ্যাটলিস্ট 2 টাইমস তো ওদের প্র্যাকটিস করতেই হবে ডিরাইভেশন। এর পরের টপিকে যদি আমরা যাই, সেলফ ইন্ডাকশন আর মিউচুয়াল ইন্ডাকশন, এমন দুটো টপিক যেখান থেকে অল্টারনেটিভ ইয়ারে ওদেরকে দেখা গেছে যে ডিরাইভেশন আসছে। তো এখান থেকেও অটোমেটিক্যালি এই টপিকটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এসি অল্টারনেটিং কারেন্ট বলে আমাদের যে চ্যাপ্টারটা আছে, ওখানে 3টে টপিক আছে যেটা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইটসেলফ এলসিআর সার্কিট, যেখানে কন্টিনিউয়াস নিউমেরিক্যাল দেখা গেছে। এবারের স্যাম্পল পেপারেও আমাদের দেখা গেছে নিউমেরিক্যাল আছে। তো এলসিআর সার্কিট থেকে স্টুডেন্টরা এক্সপেক্ট করতেই পারে যে নিউমেরিক্যাল আসবে। আর অ্যাপার্ট ফ্রম এনসিআরটি আরো কিছু নিউমেরিক্যাল প্র্যাকটিস করে রাখাই ভালো, যেগুলো প্রিভিয়াস ইয়ার পেপারে দেখা গেছে আর কি, ওরকম ধরনের নিউমেরিক্যাল। এছাড়া এরপরে অ্যাভারেজ পাওয়ার অ্যাসোসিয়েটেড উইথ অ্যান এসি সার্কিট বলে একটা ডিরাইভেশন আছে, খুব ছোট ডিরাইভেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ট্রান্সফরমার অ্যান্ড এসি জেনারেটর, এই দুটো এমন একটা টপিক যেটা অল্টারনেটিভ ইয়ারে, আবার যেটা আগে আমি বললাম সেলফ ইন্ডাকশন আর মিউচুয়াল ইন্ডাকশনের টাইমে, তো এরকম এই দুটোকে অল্টারনেটিভ ইয়ারে দেখা গেছে। তো আগের বছর যেহেতু আমাদের জোনে, ভুবনেশ্বর জোনে দেখা যায়নি এসি জেনারেটরকে, তো অটোমেটিক্যালি এসি জেনারেটর ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সফরমার, ভেরি ইম্পর্টেন্ট। তো এইটা হচ্ছে আমাদের পার্ট 1 এর স্টোরি। ঠিক আছে, একটা চ্যাপ্টার আমি শুরুতে মিস করে গেছিলাম, ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড। তো ওটার থেকেও মেইনলি ওই গস ল পার্টটা, যেখান থেকে স্টুডেন্টরা নিউমেরিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ডিরাইভেশন এক্সপেক্ট করতে পারে। তো স্টুডেন্টদের ফার্স্ট থিং হচ্ছে যে একটা চেকলিস্ট বানানো পরীক্ষার আগে, যে আমরা কিভাবে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিক আমরা পড়বো। এই চেকলিস্টটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একদিন সময়, তো একদিনকে একদিন বলে দেখলে হবে না, 24 আওয়ার্স বলে দেখতে হবে, যেটাকে আমরা সাইকোলজিক্যালি যাতে আমরা একটু স্ট্রং থাকি। তো কারণ যেহেতু সিবিএসই বলে দিয়েছে, তো আমাদের তো এখন বলে কাউকে লাভ নেই যে একদিন আছে হবে না। তো যত আমি বলবো যে আমার হবে না, তত হবেই না।
তো আমি যদি ওখানে পজিটিভ থাকি যে 24 আওয়ার্সে ওটাকে ডিভাইড করি, আর আমি ভাবি যে কিভাবে আমি টার্গেট করে পড়বো, 24 আওয়ার্স এর মধ্যে 8 আওয়ার্স স্লিপ ইজ নেসেসারি। তো অবভিয়াসলি 16 আওয়ার্স আমার কাছে বেঁচে থাকে, তার মধ্যে 2 ঘন্টা বা 3 ঘন্টা আমি লাঞ্চ এন্ড আদার ফ্যাক্টরস এ ধরলাম। তো এখান থেকে একটা কোয়েশ্চেন মাথায় এলো, আপনি বলেছেন 8 আওয়ার্স স্লিপ ইজ নেসেসারি, কিন্তু আমরা দেখতে পাই যে পরীক্ষার সময় এতটাই স্ট্রেন, ট্রমা বলবো না, একটা অ্যাংজাইটির মধ্যে থাকে যে ঘুমই হয় না। ওটা উচিত নয়। রেস্টলেস মাইন্ড কোনোদিন কিছু রিমেম্বার করতে পারে না। এট দ্য টাইম অফ দ্য এক্সামিনেশন ওটা ভুলেই যাবে। তো রেস্টলেস মাইন্ড খুবই, আমি স্টুডেন্টদেরকেও রিকোয়েস্ট করব যে ঘুমটা আর যে খাওয়াটা, আমরা যে ডেইলি ডায়েটটা নিচ্ছি, ওটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার আগে। আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে ওটা। কারণ হচ্ছে আমরা যদি ওই না খেয়ে না ঘুমিয়ে এক্সাম দিতে গেলাম, আলটিমেটলি হয়তো আমাদের যে টপিকটা আমরা পারবো, একদম জানাশোনা টপিক, সেটাও হয়তো হবে না। এক্স্যাক্টলি, ব্ল্যাক আউট হয়ে যাওয়ার মতো। তারপরে আমরা যদি আমি কন্টিনিউ করি একটু, যেটা আমরা এটা আমি ফার্স্ট ভলিউমের টা বললাম। সেকেন্ড ভলিউমে আমরা যদি ঢুকি, তো ওখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আমাদের ফার্স্ট চ্যাপ্টার পড়ে। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এ যদি আমরা ঢুকি, তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে একটা জায়গা থেকে কোশ্চেন এমসিকিউ তে দেবেই দেবে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এটা স্টুডেন্টরা যারা স্যাম্পল পেপার বা প্রিওয়াইকিউ সলভ করে আসছে, ওরা দেখতেও পেয়েছে আইএস। তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে যতগুলো রেডিও মির্চি, আই লাভ ইউ, জেরক্স গান আমরা বলি। রেডিও মির্চি মানে হচ্ছে রেডিও ওয়েভ, মির্চি মানে হচ্ছে মাইক্রোওয়েভ, আই মানে হচ্ছে ইনফ্রারেড, লাভ ইজ অলওয়েজ ভিজিবল। স্টুডেন্টস আপনার ক্লাসে খুব মজা পায়, এতটুকু তো বুঝতে পারে না। আল্ট্রাভায়োলেট, তারপরে আমাদের আই লাভ ইউ জেরক্স মানে হচ্ছে এক্স রে, আর গান মানে হচ্ছে গামা। তো এইগুলোর যেগুলো অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ প্রপার ফরম্যাটে থাকে, এনসিআরটি বই খুললেই ওরা পেয়ে যাবে। আর ইউজার্স অ্যাজ ওয়েল অ্যাজ ওদের অরিজিনটা, এটা পড়ে রাখা উচিত আমার মনে হয়। এইটুকু পোর্শন সবাইকে রিকোয়েস্ট করবো একটু রিওয়াইন্ড করে দেখে নিও যে স্যার কিভাবে থিওরিটা বললেন, কিভাবে অ্যানালজি দিয়ে মনে। তো এরপরে যেখানে ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস থেকে রিলেটেড ছোট নিউমেরিক্যাল আছে, 2 মার্কসের নিউমেরিক্যাল দেখা গেছে। স্টুডেন্টরা যদি একটু 11 এ আইডিয়া ক্লিয়ার থাকে, ওগুলো সলভ করে দিতে পারবে। এইবার আসে হচ্ছে ক্লাস 12 এর আমাদের ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে অপটিক্স। আমরা ক্লাস 10 এ ছিলাম, আপনি মানে ক্লাস 11 পর্যন্ত আমরা চলে এলাম এতক্ষণে। না, এটা আমি 12 থেকে ডিসকাস করছি। আমি 12 থেকে ডিসকাস করছি। রে অপটিক্স এর যে পার্টটা, রে অপটিক্স আর ওয়েভ অপটিক্স, অপটিক্স এর মধ্যে পড়ে। দুটো পার্ট স্টুডেন্টের, মানে এই চ্যাপ্টারটাকে আমরা ছাড়তে পারি না। এই চ্যাপ্টারটাকে ছাড়া হচ্ছে ক্রাইম। মানে আমরা যদি রে অপটিক্স কে অ্যাজ আ ক্লাস 12 স্টুডেন্ট ছেড়ে যাচ্ছি, তাহলে আমি কিছু তাহলে আমার মার্কস কোনোদিন আমি উঠাতে পারবো না। তো রে অপটিক্স থেকে যেগুলো টপিক বারবার এক্সামে দেখা গেছে, সেটা হচ্ছে রিফ্র্যাকশন থ্রু দ্য কার্ভ সারফেস, লেন্স মেকারস ফর্মুলা বলে আমাদের একটা ডিরাইভেশন আছে, ওটার অ্যাসোসিয়েটেড নিউমেরিক্যালস, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট এমন একটা পার্ট যেখান থেকে 5 মার্কসের কোশ্চেন আসবেই আসবে। তো স্টুডেন্টরা ওখান থেকে ডিরাইভেশন অ্যাজ ওয়েল অ্যাজ নিউমেরিক্যাল প্র্যাকটিস করে রাখা উচিত। আমি যদি কনসার্ন স্টুডেন্ট হই, তাহলে আমি প্র্যাকটিস করে রাখবো ওই পার্টটা থেকে। তারপরে টিআইআর আমাদের বলি, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, আর ওটার সঙ্গে প্রিজম, দুটোকে অ্যাসোসিয়েট করে কোশ্চেন আসে। এরপরে যদি আমরা ওয়েভ অপটিক্সে ঢুকি, ওয়েভ অপটিক্স এর মেইনলি 3টে পার্ট হয়। একটা হিউজেন্স প্রিন্সিপাল হয়, একটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট হয়, আর একটা হয় ডিফ্র্যাকশন। এই 3টে পার্ট স্টুডেন্টরা কোন ডিরাইভেশন শুধু ফার্স্ট পার্টটা থেকে আছে, প্রুফ অফ রিফ্লেকশন, প্রুফ অফ রিফ্র্যাকশন। বাকি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডিফ্র্যাকশন থেকে নিউমেরিক্যাল লি আসে, ডিরাইভেশন দেখা যায় না। তো স্টুডেন্টরা যদি প্রথম থেকে প্রপারলি স্টাডি করে থাকে, আমার মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে যে পার্টটা, সেটা হয় মডার্ন ফিজিক্স। এবার মডার্ন ফিজিক্সে এরকম একটা পার্ট যেখানে মার্কস খুব বেশি। আপনি যদি ওয়েটে চেক করুন, এই 3টে পার্টে ওয়েটেজ আমাদের সিবিএসসির যে কারিকুলাম বা সিলেবাস ওরা বের করে, ওখানেই লেখা আছে 12 মার্কস ওয়েলকাম। ঠিক আছে, যেখানে আমি একটু আগেই যে রে অপটিক্স বা ওয়েভ অপটিক্স পার্টটা বললাম, ওটার থেকে 15 marks they can expect and 3 marks on electromagnetic waves. So together this portion,
18 marks will come from this portion as per CBSE rule. তো এবার 12 marks যদি আমার মডার্ন ফিজিক্স থেকে আসছে, তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো কিভাবে আমি চ্যাপ্টারটাকে অ্যানালাইজ করছি। তো এর মধ্যে কোথায় কোথায় ডিরাইভেশন আছে, অ্যাটমে যদি যাই, এর মধ্যে অ্যাটমে আমাদের হাইড্রোজেনের, যেটা স্যারদের ক্লাস 11 ভাগে পড়ে এসছে স্টুডেন্টরা, ঠিক আছে, হাইড্রোজেনের অরবিটের রেডিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ এনার্জি অ্যাসোসিয়েটেড অ্যাজ ওয়েল অ্যাজ ভেলোসিটি, এই সবগুলো ডিরাইভেশন অ্যাজ পার বোর্ডস থিওরি খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপরে এখানে যদি নিউমেরিক্যালস পোর্শনে যাই, নিউমেরিক্যাল খুব ছোট ট্রিকি ফর্মুলা থাকে, যদি আমরা একটা ফর্মুলা শিট বানিয়ে ওটা নোট ডাউন করে রাখি, আমার মনে হয় স্টুডেন্টদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, লাস্ট পোর্শন যদি আমি আনছি ক্লাস 12 এর, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। আমার মনে হয় যতগুলো চ্যাপ্টারের নাম আমি বললাম, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইজি পার্ট যদি হয়, কারণ এখানে 95% থিওরি, ওকে, স্টুডেন্টরা যদি পড়ে যায় একদম দে ক্যান অ্যান্সার। ওয়াও, তো এই পার্টটা, এই চ্যাপ্টারটায় যা যা কন্টেন্ট আছে, এরকম পিএন জাংশন বলে একটা কন্টেন্ট থাকে, রেকটিফায়ার অ্যাজ ওয়েল অ্যাজ এনার্জি লেভেল ডায়াগ্রাম ফর এন টাইপ এন্ড পি টাইপ সেমিকন্ডাক্টর, এই তিনটে টপিককে পুরো ডিটেলসে যদি স্টুডেন্টরা পড়ে যায়, তো এই চ্যাপ্টারে ফুল মার্কসই পাবে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন থাকে। এবার আমি যদি একটা অ্যাভারেজ স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, যে হয়তো কোনো কারণে পুরো বছর পড়ার চান্সেস পাইনি, বা কোনো কারণে হয়নি কোনো কারণে, বা ইন্টারেস্ট পাইনি, সাবজেক্টে ইন্টারেস্ট পাইনি, তো এদের জন্য এখন দেখুন পাস করাটা তো খুবই ইম্পর্টেন্ট। কারণ পাস না করলে তো ওটা তো মানে সায়েন্সে ইফ ইউ আর ফেলিং ইন ফিজিক্স, কেমিস্ট্রি অর ম্যাথামেটিক্স অর বায়োলজি, তো তাহলে খুবই মানে আর কি আমরা বলি যে ফিউচারে ওটা প্যারালাইজ সায়েন্স হয়ে যায়। তো এটার জন্য যেগুলো চ্যাপ্টার্স খুবই ফোকাসে রাখা উচিত, আমি 5টা চ্যাপ্টারের নাম বলতে পারি, যেটা থেকে খুব ম্যাক্সিমাম কোশ্চেন এক্সপেক্ট করা যেতে পারে। Everybody listen to this very carefully because you have to get past, otherwise it's going to be very difficult for you in future. তো এটা হচ্ছে রে অপটিক্স and wave optics, যেটা থেকে 15 মার্কস এক্সপেক্টেড বোর্ড থেকে। 15 মার্কস, হ্যাঁ, 15 মানে একটা হিউজ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে আমরা যদি দেখি সেমিকন্ডাক্টর, আমি যেটা একটু আগেই বললাম যে 7 মার্কস ফুল থিওরি। ওকে, তো 7 মার্কস, 15 plus 7 22, 6 marks from electric potential and capacitance, 28। এরপরে যদি আমরা দেখি হচ্ছে নেক্সট পার্টটা, সেটা হচ্ছে আমরা ইদার স্টুডেন্টরা করতে পারে হচ্ছে মুভিং চার্জেস এন্ড ম্যাগনেটিজম, যদি বেস স্ট্রং থাকে অবভিয়াসলি। এটার থেকেও 6 মার্কস এক্সপেক্ট করা যেতে পারে, মুভিং চার্জেস এন্ড ম্যাগনেটিজম। 34 অলরেডি ডান। আর এখান থেকে এরপরেও যদি স্টুডেন্টরা মানে একটু ভালো করে, যেটা পড়তে হার্ডলি 3 থেকে 4 ঘন্টা লাগবে স্টুডেন্টের, যা কন্টেন্ট আমাদের মানে মডার্ন ফিজিক্স এর তো ডাইমেনশন অনেক বড়, কিন্তু আমাদের সিবিএসই সিলেবাস ওয়াইজ যতটা মানে লাগবে পড়তে, আমার মনে হয় 4 ঘন্টার মধ্যে 4 ঘন্টা উইল বি এনাফ। ওকে, তো ওটা যদি মডার্ন ফিজিক্সটা ওরা ভালো করে পড়ে যায়, 12 marks will be there in modern physics. ওকে, স্যার একটা কোশ্চেন আমার মাথায় এলো যে ডায়াগ্রাম, ড্রয়িং দ্য ডায়াগ্রাম, ইজ ইট ইম্পর্টেন্ট? ড্রয়িং দ্য ডায়াগ্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, একটা জিনিসের আমি যখন প্রথমবার আপনার এখানে আসলাম, তো ফার্স্ট থিং আমি কি লক্ষ্য করলাম যে আপনাদের এখানে বোর্ড গুলো বা ডেকোরেশন কিরকম আছে। তো লাইক ইট, হ্যাঁ অবভিয়াসলি আই লাইক। তো এবার এইটা প্রথম একটা, যদি আমি একটা ডায়াগ্রাম বা কিভাবে ড্র করছি, এটা অনেক ম্যাটার করে, একটা এক্সামিনারের কাছে অনেক ম্যাটার করে, ঠিক আছে। আর অনেকে বলছে যে এআই চেকিং হবে, তো এআই চেকিং নয়। কিভাবে চেকিং হবে ওটা আমি বলবো না, বাট এআই চেকিং নয়। তো এরকম কিছু নয়, এআই রাই চেক করবে। তো ওরকম স্টুডেন্টদের ঘাবড়ানোর এটা একটা আমি রিউমার্স দেখতে পাচ্ছিলাম, তো এরকম কিছু নয়। তো এআই নয়, কিন্তু আগের মেথডও নয়, অর্থোডক্স মেথডও নয়। ওকে, তো মডার্ন মেথড অফ টিচিং। একটা যেটা এখন এতক্ষণ যেটা আমরা ডিসকাস করলাম, যে আমি হাউ ক্যান আই গেট মিনিমাম মার্কস উইথ মিনিমাম, আই মিন দ্য পাস মার্কস উইথ মিনিমাম এফোর্ট। কিন্তু এমন স্টুডেন্টস যারা আছেন, যারা সারা বছর পড়াশোনা করেছেন, গুড মার্কসের জন্য যাচ্ছেন, তো তারা কি ফার্স্টে এই মার্কসটা তুলে নেবে সিম্পল গুলো দিয়ে, নাকি তারা টাফ কোশ্চেনের দিকে ফার্স্ট? না, দেখুন, আমার যেখানে মনে হয় যেখানে স্টুডেন্টদের কাছে একদিন গ্যাপ আছে, তো আমার মনে হয় ম্যাক্সিমাম এফিসিয়েন্সি এটা ব্রেনের থাকে।
অ্যাজ পার সাইকোলজি তো ওটা মর্নিং আওয়ার্সে থাকে। ওকে, তো মর্নিং আওয়ার্সে ব্রেনের এফিসিয়েন্সি সবচেয়ে বেশি থাকে। তো টাফ যেগুলো চ্যাপ্টার আছে, একটা ভালো স্টুডেন্ট যে পুরো বছর পড়েছে, তো টাফ যেগুলো চ্যাপ্টার আছে সেগুলোকে অবভিয়াসলি প্রথমে রাখা উচিত, ফার্স্ট আওয়ারে রাখা উচিত। যেরকম রে অপটিক্স থাক, ওয়েভ অপটিক্স হয়ে গেল, এসিএমআই হয়ে গেল, ইলেকট্রিক পোটেনশিয়াল ক্যাপাসিটেন্স, এগুলো স্টুডেন্টরা যাতে ফার্স্ট আওয়ারে রাখে। ওকে, ঠিক আছে, এগুলো রিভিশন বা যেভাবে করছে। আর খুবই ইম্পর্টেন্ট যে যখন একটা চ্যাপ্টার রিভাইজ করছে, এরকম নয় যে আমি প্রথমে ডিরাইভেশন করলাম তারপরে নিউমেরিক্যাল করলাম সব চ্যাপ্টারে, তো ওটা একদম হজবড়ল কাইন্ড অফ আমরা যেটা বাংলায় বলি ওটা হয়ে যায়। তো আমি যাতে একটা চ্যাপ্টার যখন অ্যানালাইজ করছি, তো আমি যাতে ওই চ্যাপ্টারে সবকিছু কমপ্লিট করে একটা ফর্মুলা শিট বানিয়ে রেখে দেবো আমার কাছে, যাতে এক্সামের ফার্স্ট আওয়ারে আমি ওটা দেখে গেলেই আমার পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। স্টুডেন্টের ব্রেনও একটা অর্গানাইজ থাকে, ঠিক আছে। তো ব্যাকআপ মেমোরিতে যাতে ওটা থাকে আর কি অ্যাটলিস্ট। তো আমি অ্যাটলিস্ট যাতে, আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে এনসিইআরটি প্র্যাকটিস করা, যে এনসিইআরটির এক্সাম্পলস অ্যাটলিস্ট যে স্টুডেন্ট এনসিইআরটি পড়েওনি সারা বছর সাপোজ, কারণ অনেক স্টুডেন্টই থাকে এনসিইআরটি পড়ে না, কারণ এনসিইআরটি ইজ লাইক গীতা ফর আওয়ার ফিজিক্স, ঠিক আছে, রাইট? গীতা or religious book, anything. তো এনসিইআরটি সবচেয়ে ইম্পর্টেন্ট। এনসিইআরটি 5 স্টার সবাই মাথায় রাখবে। এনসিইআরটি যা এক্সাম্পলস আছে, যা এক্সারসাইজ আছে, স্টুডেন্টের এইভাবে এই মুহূর্তে প্র্যাকটিস করা উচিত, যেটাই অ্যাটলিস্ট উই ক্যান রিমেম্বার দ্য অ্যান্সার টু। ঠিক আছে, এরকম লেভেলে গিয়ে প্র্যাকটিস করা উচিত। মার্ক হিজ ওয়ার্ডস, এনসিইআরটি খুব ইম্পর্টেন্ট হবে। তারপরে পিওয়াইকিউ, আমি এখন দেখুন লাস্ট মুহূর্তে 24 আওয়ার্স এর মধ্যে সবকিছু তো সলভ করা সম্ভব নয়, তো আমি একটা ডাইরেক্ট ফর্মুলা বেস নিউমেরিক্যাল উঠাবো, আরেকটা নিউমেরিক্যাল এরকম উঠাবো যেটা অন্য, মানে হয় না একটা চ্যাপ্টারের মধ্যে দুটো টপিকের সঙ্গে মিলিয়ে নিউমেরিক্যাল যেগুলো থাকে, ঠিক আছে, আমরা বলি মিক্সড নিউমেরিক্যাল যেটাকে, তো ওই রকম একটা টাইপের নিউমেরিক্যাল প্র্যাকটিস করে নেওয়া উচিত। তো যখন আমি কোনো টপিক পড়ছি রিভিশনের সময় একটা ডিরাইভেশনকে দুবার, অ্যাজ ওয়েল অ্যাজ ডিরাইভেশনটা যখন হলো, পুরো চ্যাপ্টারের ডিরাইভেশন প্র্যাকটিস হলো, আমি একটা ফর্মাল শিটে লিখে রাখলাম পুরো চ্যাপ্টারের ডিরাইভেশনের আউটকাম গুলো, বা কোনো ফর্মুলাস বা যেগুলো আমি মিস করে গেছি অলরেডি ডিরাইভেশনে, ওই আউটকাম গুলো আমি লিখে রাখলাম। তো ওটা নিয়ে তারপরে আমরা নিউমেরিক্যাল প্র্যাকটিস করবো ওই পার্টিকুলার চ্যাপ্টারে। আর এটার জন্য আমি টাইম দেবো পার চ্যাপ্টার হার্ডলি 1.5 hours। যারা, মানে আমি বলছি ওই স্টুডেন্টের যারা অলরেডি খুবই বেশি প্রিপেয়ার, আমি ওদের কথা বলছি, ঠিক আছে, কারণ তারা অলরেডি প্র্যাকটিস করেছে, এটা মানে এরকম নয়। আর এরকম চ্যাপ্টার কতগুলো আছে আমাদের, যেরকম ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার, এরকম একটা চ্যাপ্টার হয় যেখানে আমাদের খুবই এক্সপেক্টেড, স্টুডেন্টরা নিজেও বারবার দেখেছে যে কোথা থেকে কোশ্চেন আসতে পারে। ওরা ডিফারেন্ট টাইপ অফ প্রপার্টিজ অফ, মানে ডিফারেন্ট টাইপ অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যেখান থেকে বারবার কোশ্চেন ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, এগুলো থেকে কোশ্চেন আসবেই আসবে। তো একটা ইন্টেলিজেন্ট স্টুডেন্ট যে পুরো বছর নিজেকে প্রিপেয়ার করেছে, আমার মনে হয় না তার ঘাবড়ানোর লাস্ট মুহূর্তে একদিন দেখে ঘাবড়িয়ে যাবো আমি, এরকম महेंद्र सिंह धोनी जैसा बोले, अगर तुमने प्रिपरेशन लिया तो घबराने की कोई बात नहीं है, अगर नहीं लिया तब भी घबराओ मत, कोई प्रेशर नहीं है। আমাদের 6 বলে 36 রান পর্যন্ত দেখা গেছে, তো আমরা এভরিথিং ইজ পসিবল, রাইট? সো তো স্যারের প্রত্যেকটা ওয়ার্ড মার্ক করে নাও, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট বিফোর দ্য এক্সাম ইউ নিড দ্য সাপোর্ট অফ দিস কাইন্ড অফ পিপল হু ক্যান মেক ইউ ফিল ইজিয়ার বিফোর দ্য এক্সামিনেশন। ওকে, তো এটা খুবই মোটিভেটিং ছিল। হয়তো আমার মনে হয় যারা স্টুডেন্টস, যারা ভিউয়ার্স আছেন, তারা আমার মনে হয় ঠিকভাবে একটা প্ল্যান আউট করে নিয়েছেন আপনার সাপোর্টে। সো আমরা নেক্সট চলে যাবো সৌরদীপ স্যারের কাছে। সৌরদীপ স্যারের স্পেশালিটি হচ্ছে কেমিস্ট্রি। সো সৌরদীপ স্যার, আমি যত স্টুডেন্টসদের সঙ্গে কথা বলেছি তাদের কিছু একটা ধারণা আছে ফিজিক্সের থেকে কেমিস্ট্রি একটু বেশি মজার আর একটু ইজি। আপনার কি মনে হয়? ইজি মনে করলে ইজি, হার্ড মনে করলে হার্ড, স্টুডেন্টদের মাইন্ডসেটের উপর ডিপেন্ড। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দেবব্রত স্যার যেরকম বললেন কি কি প্রিপারেশন নেওয়া উচিত, বিকজ বিফোর ফিজিক্স এক্সামিনেশন আই গেস দেয়ার ইজ অনলি ওয়ান ডে, হ্যাঁ, একদিনের প্রিপারেশনের সময় পাবে। কেমিস্ট্রির জায়গাটা একটু অন্যরকম হয়েছে এবার। এবার হচ্ছে কেমিস্ট্রির আগে 7 কি 8 দিনের গ্যাপ আছে। 7 কি 8 দিনের, দ্যাটস দ্য গুড থিং, এটা খুব ভালো জিনিস। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে কি, যে এখনকার জেনারেশনের যে স্টুডেন্ট গুলো আছে, অথবা যে কোনো জেনারেশন হতে পারে, যে 7-8 দিনের গ্যাপ যখন পড়ে যাচ্ছে না, তখন ওরা ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছে যে আমরা আজকে করবো, কালকে পড়বো, এরকম করে করে কি হচ্ছে, ওরা একটা প্রিপারেশনে গন্ডগোল হয়ে যায়। ঘুরে ফিরে লাস্টে দেখা যাবে যে লাস্ট 3 days or 2 days ওরা পড়াশোনা করছে। তো এই সেই টাইম ওয়েস্টেজটা যেন না হয়, তার জন্য আমি স্টুডেন্টদের বলবো যে
প্লিজ ডু নট ওয়েস্ট ইউর টাইম। টাইমটা ওয়েস্ট করা উচিত নয়, কারণ প্রত্যেকটা 7 দিনের মধ্যে প্রত্যেকটা দিন 24 ঘন্টা খুব খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট। কারণ যে কোনো একটা এক্সামিনেশন, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথামেটিক্স হোক, হতেই পারে একটা স্টুডেন্টের খারাপ হয়েছে, তো মার্কসটা তো ক্যারি করতে হবে, ওভারঅল পার্সেন্টেজটা খুব দরকার ভালো একটা কলেজে অ্যাডমিশন করার জন্য, অত কিছু। এবার কেমিস্ট্রি যে ক্লাস 12 এর ব্যাপারটা আছে, আমি চেষ্টা করবো 2 ধরনের ক্যাটাগরিতে স্টুডেন্টদের ডিভাইড করার। এক ধরনের ক্যাটাগরি স্টুডেন্টরা আছে যারা খুব ভালো, সারা বছর ধরে খুব ভালো প্রিপারেশন করেছে, এরকম প্রচুর স্টুডেন্ট আছে, মার্কস ক্যারি করবে, খুব ভালো করবে। আরেক ধরনের স্টুডেন্টরা আছে যারা লাস্ট মিনিটে রিয়েলাইজ করছে যে এখন যদি না পড়ি তাহলে কিচ্ছু হবে না। চৈতন্যের জাগরণ। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমারও যেটা হতো, আমাদেরও হতো। তো এরকম প্রচুর স্টুডেন্ট আছে, আমাদেরই অনেক স্টুডেন্ট আছে যারা বলছে স্যার সারা বছর ঠিকঠাক করে হয়নি, এই লাস্ট 1 মান্থে কিভাবে আমরা করতে পারি, অথবা লাস্ট 15 ডেজে কিভাবে করতে পারি। দেখো, জাদু তো নয় যে লাস্ট 15 দিন 10 দিনে আমরা করে ফেলবো, কিন্তু আমি যে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করি, তো আমি সবচেয়ে ফার্স্টে আমি আসি যে ভালো স্টুডেন্টরা যারা ভালো করে প্রিপেয়ার করছে, ভালো খারাপ নয়, যারা খুব ভালো করে প্রিপেয়ার করেছে, তারা কিভাবে অ্যাপ্রোচ করবে এই লাস্ট 7 ডেজ। কারণ তারা চ্যাপ্টার অলরেডি তারা পড়ে নিয়েছে, কনসেপ্ট তাদের ক্লিয়ার আছে, তাদের মেন মূল মন্ত্র হচ্ছে প্র্যাকটিস। একদম, প্রচুর প্র্যাকটিস করতে হবে। 8 দিন গ্যাপ আছে, 8 দিনকে ডিভাইড ওরা এভাবে করতে পারে যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার যখন রিভাইজ করছি, এনসিইআরটি কিন্তু মাদার বুক অফ সিবিএসই, এনসিইআরটির উপরে কিচ্ছু নাই বোর্ডস এক্সামিনেশন। তার সাথে সাথে তারা বিভিন্ন গাইড বুকও ইউজ করতে পারে, কোয়েশ্চেন অ্যান্সারের প্রচুর বুক আছে, ভালো ভালো বুক, আমি রাইটারদের নাম নেবো না, কিন্তু প্রচুর, যে স্টুডেন্ট যেই বুকে কমফোর্টেবল, কিন্তু এনসিইআরটিটাকে যেন ফলো করে, যেটা স্যারও বলেছেন যে এনসিইআরটি ইজ দ্য মাদার বুক, ওটাকে ফলো করতেই হবে সিবিএসসির যে বোর্ডস এক্সামিনেশন গুলো হয়। এবার একটা চ্যাপ্টার রিভাইজ করলো, ওই চ্যাপ্টারটা রিভাইজ করার পরে প্রথম যেটা আমি যেটা স্টুডেন্টদের গাইড করি, প্রথম যেটা ওদের করা উচিত সেটা হচ্ছে গো ফর পিওয়াইকিউস। লাস্ট 5 or 6 ইয়ার্স খুব খুব ভাইটাল, ইম্পর্টেন্ট। কারণ আমরা লাস্ট বিগত 2-3 বছরের যে এক্সামিনেশন গুলো দেখছি, পিওয়াইকিউ থেকে কিন্তু কেমিস্ট্রিতে ভালো কমন আছে, যেটা আমি জানি না ফিজিক্সে কিরকম ব্যাপার আছে, কিন্তু কেমিস্ট্রিতে পিওয়াইকিউস, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে ভালো কোয়েশ্চেন কমন আসে, ওই ধরনের কোয়েশ্চেন গুলো আছে। তো লাস্ট 6-7 ইয়ার্স করাটা কম্পালসারি স্টুডেন্টদের ভালো মার্কস তোলার জন্য। লাস্ট 6 to 7 ইয়ার্স কম্পালসারি, কারণ বেশি ব্যাকডেটে গিয়ে লাভ নেই, কারণ আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গেছে। কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমি বলবো। এবার হচ্ছে, যদি স্টুডেন্টটা একটা চ্যাপ্টার, আমি একটা চ্যাপ্টার করে বলি, অনেকজনের অনেক রকম ভাবে পড়াশোনা করে, সেটা আলাদা বিষয়। একটা চ্যাপ্টার করলো, রিভাইজ করলো, তারপরে পিওয়াইকিউ সলভ করলো। ওই চ্যাপ্টারে বেসিসে পিওয়াইকিউ ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, টিচারদের থেকে নিয়ে নিতে পারবে, সমস্যা নেই, আমরা প্রোভাইড করি। এবার পিওয়াইকিউ সলভ করার পরে ওই চ্যাপ্টার সম্পর্কে স্টুডেন্টই প্রচুর কনফিডেন্ট ফিল করবে। কারণ 2-3 বছরের কোয়েশ্চেন সলভ করার পরে না, পরের দিকে যখন আমরা সলভ করতে যাই, দেখি যে আমার কোয়েশ্চেন গুলো কমন আসছে, তো অবভিয়াসলি আমি খুব কনফিডেন্ট ফিল করবো পরীক্ষার আগে যে আমার দ্বারা সলভ হচ্ছে, আমি পারছি। তারপরে খুব দরকার হচ্ছে স্যাম্পল পেপার সলভ করা। মার্কস যদি খুব ভালো ক্যারি করতে হয়, স্যাম্পল পেপার সলভ করতে হয়। প্রচুর স্যাম্পল পেপার মার্কেটে অ্যাভেলেবেল আছে, আমি বলে দিচ্ছি। অসওয়ালের স্যাম্পল পেপার আছে, আরিয়ান্তের স্যাম্পল পেপার আছে, এডুকার্ট আছে। এডুকার্ট একটু হার্ড হয়ে যায়, বাট যদি ইউ আর গোয়িং ফর 95%, 90%, then you have to solve those. কনফিডেন্স বিল্ড আপ, কনফিডেন্স প্রচুর বিল্ড আপ হবে। কন্ট্রোলড এনভায়রনমেন্টে আমি স্যাম্পল পেপার সলভ করছি। হ্যাঁ, এই কথাটা আমি বলতাম না যদি ফিজিক্স এর মতন একদিনে অথবা 2 দিনে গ্যাপ থাকে, বলতে পারতাম না। যেহেতু 7-8 দিন গ্যাপ আছে, প্রচুর ইউটিলাইজেশন করা যাবে। এবার চ্যাপ্টার রিভিশন হলো, পিওয়াইকিউ সলভ হলো, স্যাম্পল পেপার হয়ে গেল, যতটা পারে স্যাম্পল পেপার সলভ করবে, একটা হয়ে গেলে 2টো করবে যদি টাইম থাকে, তাহলে একটা স্টুডেন্ট প্রচুর কনফিডেন্ট ফিল করবে, পরীক্ষার হলে গিয়ে ও কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবে। একদম, এটা হচ্ছে মার্কস ক্যারি করার একদম মূল মন্ত্র, মার্কস ভালো ক্যারি করার। এবার চলে আসি হচ্ছে আরেক ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট, যারা লাস্ট মিনিট প্রিপারেশন শুরু করেছে, তাদের কাছে পড়ার মতো তেমন কিছু নয়। হ্যাঁ, তারা, আমাদের কেমিস্ট্রিতে ক্লাস 12-এ 10টা চ্যাপ্টার আছে। ফিজিক্যাল কেমিস্ট্রি 3টা চ্যাপ্টার, আমি নেমগুলো ডিসকাস করবো। ইনঅর্গানিক কেমিস্ট্রি 2টো চ্যাপ্টার, আর বাকি 5টা চ্যাপ্টার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। টোটাল মার্কস হয় 70 মার্কস, ফিজিক্সও তাই হয়। টোটাল মার্কস 70 মার্কস। 70 মার্কসের মধ্যে ডিস্ট্রিবিউশন করা আছে ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। তার মধ্যে অর্গানিক কেমিস্ট্রি থেকে থাকে 33 মার্কস, অলমোস্ট হাফ। আউট অফ 70, 33 মার্কস উইল বি কামিং ফ্রম অর্গানিক কেমিস্ট্রি। এটা খুব ভাইটাল পার্ট। তো পাসিং মার্কস হচ্ছে 23, আর বাকি 30 থাকে প্র্যাকটিক্যালে। তো প্র্যাকটিক্যালে আই গেস মোটামুটি 20-র উপরে মার্কস তো সব স্টুডেন্টরা পায়।
কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে স্টুডেন্টদেরকে, যে প্র্যাকটিক্যাল আর হচ্ছে থিওরি পেপার দুটোতে আলাদা করে পাসিং মার্কস তুলতে হবে, ক্যারি করতে হবে, দুটো মিলে কিন্তু হয় না। প্র্যাকটিক্যাল আর থিওরি পেপারে দুটোতে আলাদা মার্কস তুলতে হবে, আলাদা পাসিং মার্কস তুলতে হবে। এবার থিওরি পেপারে আউট অফ 70 23 ইজ দ্য পাসিং মার্কস। ওকে, আর খুব বেশি টাফ নয়। আমরা গত বছরের রেজাল্ট যদি অ্যানালাইজ করি গত বছরের রেজাল্টটা সিবিএসসির, কেমিস্ট্রি আর ফিজিক্সে প্রচুর ফেল আছে, কিন্তু ওকে, প্রচুর ফেল আছে, প্রচুর ভালো রেজাল্টও আছে, ফেলও প্রচুর আছে। আর এটা বিগত বছরের তুলনায় ধীরে ধীরে জিনিসটা ইনক্রিজ করছে, আমি দেখছি জিনিসটা। কারণ স্টুডেন্টদের যে অ্যাপ্রোচটা সেটা অন্যরকম হয়ে গেছে। 23 মার্কস পাওয়া কেমিস্ট্রি অথবা ফিজিক্সে খুব বেশি টাফ বলে আমি মনে করি না। ওকে, মানে পসিবল না, কারণ 10টা চ্যাপ্টার আছে, ফিজিক্সে 14টা চ্যাপ্টার আছে। কিভাবে একটা স্টুডেন্ট ফেল করতে পারে যদি একটু অ্যাপ্রোচটা একটু ঠিকঠাক থাকে? 17 মার্কস এমসিকিউ প্লাস এমসিকিউ আছে প্লাস কেস বেসড আছে। কেস বেসড তো ইজি একটু, এমসিকিউ যদি আমি বলি তাহলে ওটাও হ্যাঁ, ওটা ক্যারি করা যায়, সুন্দর ক্যারি করা যায়। এবার যেটা স্টুডেন্টদের করতে হবে, ওই ধরনের স্টুডেন্টরা যারা লাস্ট মিনিট প্রিপারেশন করছে, গো ফর দোজ চ্যাপ্টার যেই চ্যাপ্টার গুলোতে হাই ওয়েটেজ আছে মার্কসের। হাই ওয়েটেজ আছে, হ্যাঁ, যেরকম আমি ডিসকাস করে দিচ্ছি। টোটাল 10টা চ্যাপ্টার। ফিজিক্যাল কেমিস্ট্রিতে প্রথম 3টা চ্যাপ্টার আছে ফিজিক্যাল কেমিস্ট্রি। চ্যাপ্টার 1 হচ্ছে সলিউশনস বলে একটি চ্যাপ্টার আছে, তারপর আছে ইলেকট্রোকেমিস্ট্রি, তারপর আছে কেমিক্যাল কাইনেটিক্স। এবার এই 3টা চ্যাপ্টারের মধ্যে 3টা চ্যাপ্টারই হয়তো যারা লাস্ট মিনিট প্রিপারেশন করছে তারা পারবে না। আমি জিনিসগুলো বলে দিচ্ছি যে কোন কোন চ্যাপ্টারতে কিভাবে করতে হবে। যেরকম সলিউশন চ্যাপ্টারটা আছে, থিওরিও আছে, প্রচুর নিউমেরিক্যালসও আছে। এবার হতে পারে যে নিউমেরিক্যালস গুলো পারছে না, সমস্যা হচ্ছে, তাহলে থিওরি গুলো তুমি ক্লিয়ার করে রাখো, থিওরি গুলো পড়ে রাখো, যাতে ওখান থেকে যে 7 মার্কস আছে, 7 অথবা 8 মার্কস আছে, সেই 7 অথবা 8 মার্কস থেকে অ্যাটলিস্ট 4-5 যেন তুমি পেতে পারো। ওকে, ঠিক আছে, নিউমেরিক্যাল হতে পারে, ভুল হতে পারে, অথবা তুমি প্রিপারেশন না নিতে পারো। ইলেকট্রোকেমিস্ট্রিতে চলে আসি, এটা সবচেয়ে বেশি ওয়েটেজ এই চ্যাপ্টারতে। ইলেকট্রোকেমিস্ট্রি 9 মার্কস আছে, 9 নম্বর আছে এই চ্যাপ্টারটায়। এখানে থিওরি আছে, কিন্তু বেশিটা হচ্ছে নিউমেরিক্যালস। যেরকম যারা স্টুডেন্টরা দেখছে 12 সায়েন্সের, তারা জানে নার্নস্ট ইকুয়েশন থেকে নিউমেরিক্যাল আসে, তারপর হচ্ছে ফ্যারাডেস ফার্স্ট ল থেকে নিউমেরিক্যাল আসে। এটা প্রায় প্রত্যেক বছরই আসছে এই জিনিসগুলো থেকে। তো এগুলোকে প্রিপেয়ার করতে হবে, এগুলো ম্যান্ডেটরি। এটা তুমি আগের থেকে প্রিপারেশন শুরু করো, চাই এখন করো, এই দুটো নিউমেরিক্যাল ছাড়া যাবে না। এগুলো ইজি নিউমেরিক্যাল, ক্যালকুলেশন ভালো হয়ে যায়। ওকে, এগুলো করবে। আর চেষ্টা করুক যে পিওয়াইকিউটা একটু সলভ করার চেষ্টা করুক। লাস্ট মিনিট হলেও 7 দিন ইজ মোর দ্যান এনাফ পাস করার জন্য। একটু চেষ্টা করবে এগুলো। লাইক এই সময়টাতে পর্যন্ত যে স্টুডেন্টসদের মানে যা বলছেন যারা পড়াশোনা করেনি, 8 দিন অনেকে এমন, আমি অনেক স্টুডেন্টসকে এমন দেখেছি যে হোপলেস হয়ে গেছে ভাই। না, হোপলেস হওয়ার কিছু এবার নেই। এই যে 8টা দিন আছে, এটা কি যারা সারা বছর পড়াশোনা করেনি কোনো নতুন কোনো চ্যাপ্টার প্রিপেয়ার করে নিতে পারবে? দ্যাট ইজ ইট পসিবল? নতুন মানে যেটা ওরা পারছে যে একেবারে আমি পারছি না, আমি ফেল করে যাবো, একটা সেই পরীক্ষার আগে থেকে যাদের একটা ভীতি ছিল যে ফেল করবো, বাট যখন দেখছে যে কেমিস্ট্রির আগে 8টা দিন আছে, সে কি অ্যাটেন্ড করতে পারে? যেরকম আপনি বললেন যে যে চ্যাপ্টার্স গুলো সোজা ইজি আছে সেগুলোকে আগে পড়ে নাও, কিন্তু তার কাছে ওগুলো কঠিন, সে পড়েই নি। ওই জন্য তো আমি বলছি যে তাহলে তাদেরকে নিউমেরিক্যালস গুলো, মেইনলি স্টুডেন্টদের সমস্যা হয় নিউমেরিক্যালস গুলো, নিউমেরিক্যালস গুলোকে অ্যাভয়েড করুক। যেই পার্টটাকে দেখুন, লাস্ট 4-5 বছরের কোশ্চেন যদি ওর স্টুডেন্টরা দেখে না ভালো করে, তাহলে বুঝতে পারবে যে কোন জায়গা থেকে থিওরির কোশ্চেন আসে, কোন জায়গা থেকে নিউমেরিক্যালের কোশ্চেন গুলো আসে। এবার থিওরি পার্ট গুলো করুক। থিওরি পার্ট গুলো তো বুঝতে খুব একটা সমস্যা হওয়ার কথা না, টিচারদের গাইডেন্স তো নিতেই পারবে, সমস্যা নেই। টিচারদের গাইডেন্স নিতে পারবে, ইউটিউবে প্রচুর ভিডিওস অ্যাভেলেবেল আছে। এখন আমাদের সময় তো এগুলো ছিল না, আমরা তো বই ছাড়া কিছু বুঝতাম না। হ্যাঁ, ওদের কাছে ইউটিউব আছে, যখন তখন সার্চ করবে, একটা টপিক বুঝে নেবে, কোনো সমস্যা হবে না। টিচারদের গাইডেন্স আছে। এবার আমি ওটাই বললাম যে হাইওয়েটের যে চ্যাপ্টার গুলোতে ওগুলোকে ক্যারি করুক। আমি বলে দিচ্ছি, যেরকম ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা ছাড়া যাবে না। এখান থেকে 9 নম্বর যে আসে, এই 9 নম্বরের মধ্যে ধরে নিন 5 মার্কস আরামসে ক্যারি করতে পারবে। যে নতুন করে চ্যাপ্টারটি করছে সেও পারবে। ওকে, 5 মার্কস হলো। আগের চ্যাপ্টার সলিউশন থেকে আমি বললাম 3 অথবা 4 মার্কস আরামসে, তো আমি 3 ধরলাম, 5 আর 3 8 হয়ে গেল। কেমিক্যাল কাইনেটিক্স, 3rd চ্যাপ্টার ফিজিক্যাল কেমিস্ট্রি, 3rd চ্যাপ্টার কেমিক্যাল কাইনেটিক্স। এখানে নিউমেরিক্যালস গুলো আসে, মেনলি নিউমেরিক্যালস, আর থিওরি পার্টটা একটু কম আছে, বাট আসে। এবার স্টুডেন্টদের হতে পারে যে কেমিক্যাল কাইনেটিক্স এর থেকে এই নিউমেরিক্যাল গুলো বুঝতে পারছে না, যদি পারে তো করে নেওয়া ভালো, আর যদি না পারে তবুও এই চ্যাপ্টার থেকে 2 or 3 মার্কস আরামসে তুলতে পারবে। 6 or 7 এখান থেকেও আসে। ওকে, মানে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমিস্ট্রি খুব ভালো, মানে এমন নেই যে কোনো চ্যাপ্টার থেকে 14-15 আসছে, অথবা কোনো চ্যাপ্টার থেকে একদম 2-3 মার্কস আসছে, এরকম নয়। এটা বলে দেওয়াতে খুব সুবিধাই হলো স্টুডেন্ট, মানে অনেকে এসে যে এরকম কোশ্চেন আসছে ভাই হবে না, নার্ভাস হয়ে যাচ্ছে, কিন্তু যে ডিস্ট্রিবিউশনটার ব্যাপারে যে বলে দিলেন, কনসিয়াস হয়ে গেল স্টুডেন্টসরা। প্রত্যেকটা চ্যাপ্টারই 6, 7, 8 অথবা 9 এরকম মার্কসের ডিস্ট্রিবিউশন, খুব একটা বেশি ডিফারেন্স নেই। এবার এখান থেকেও আমি মিনিমামও যদি ধরি, তাহলে 2 মার্কস ওরা তুলতে পারবে। তাহলে এইটা 2 10 হয়ে গেল, 23 পাসিং মার্কস। 10 ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে তুলতে পারবে চেষ্টা করলে, কেন এমসিকিউস আছে,
কোনো সমস্যা নেই, এমসিকিউ MCQs থাকে, কেস বেসড কোশ্চেন থাকে। এরপরে আসে হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। এবার হচ্ছে আমরা বলি কেমিস্ট্রিতে যে ইনঅর্গানিক কেমিস্ট্রিটা হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টটাকে বদনাম করে দিয়েছে একদম পুরোপুরি। কারণ হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে যত এক্সেপশন দেখবেন, কেউ যদি কোটা ফ্যাক্টরি দেখে থাকে ওখানে কেমিস্ট্রিকে খুব বদনাম করা হয়েছে। বদনাম করা হয়েছে, হ্যাঁ, রান্নাঘাটি। কিন্তু ইটস নট লাইক দ্যাট। কেমিস্ট্রি সত্যি খুব ভালো সাবজেক্ট, কারণ আমি নিজে পড়েছি, আমি জানি ওকে, কেমিস্ট্রিকে কেউ যদি ভালোবাসতে পারে তাহলে এই সাবজেক্টটা আপনাকে অনেক কিছু দেবে, মানে প্রচুর মার্কস ক্যারি করা যায় এই সাবজেক্টে। এবার ইনঅর্গানিক কেমিস্ট্রি থাকে দুটো চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারটা ডিএনএ ব্লক বলে একটি চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারটা স্টুডেন্টদের বুঝতে খুব অসুবিধা হয়, টিচারদের বোঝাতেও খুব অসুবিধা হয়, ওকে, কারণ এক্সেপশন দিয়ে ভর্তি, ইরেগুলারিটিস আছে এই চ্যাপ্টারটাতে। তো আমি বলবো স্টুডেন্টদের, যদি এই চ্যাপ্টারটা বুঝতে না পারো তাহলে গো ফর অনলি PYQs লাস্ট 5 or 6 years। টোটালটা একদম ডিটেলসে পড়ার দরকার নেই। 5-6 বছরে PYQs যদি সলভ করা যায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তাহলে এখান থেকে মোটামুটি 3 থেকে 4 নাম্বার আরামসে এসে যাবে, কোনো সমস্যা নেই। এগুলো রিপিটেডলি এই সেম কোশ্চেন গুলি আসতে থাকে। তো এখান থেকে আমি ধরলাম 3 মার্কস, ধরে নিচ্ছি 3 মার্কস, 13 হয়ে গেল। এরপরে যে ইনঅর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস বলে। এটা ইনঅর্গানিকের সবচেয়ে ভালো চ্যাপ্টার আর এবং ইজিও, প্রচন্ড ইজি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা গোটাটা করতে হবে স্টুডেন্টদেরকে, চাই তুমি বহুদিন ধরে প্রিপেয়ার করে থাকো, চাই রিসেন্টলি প্রিপারেশন শুরু করছো, এই চ্যাপ্টারটা তোমাকে গোটাটা করতে হবে, ভালো করে প্রিপেয়ার করতে হবে। তো এই চ্যাপ্টার থেকে 6 কি 7 নম্বর আছে, আমি ধরে নিচ্ছি 5 তুমি এখান থেকে আরামসে তুলতে পারবে, কোশ্চেনের লেভেল টাফ হয় না। আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডসে ভ্যালেন্স বন্ড থিওরি, ক্রিস্টাল ফিল্ড থিওরি, এখান থেকে চোখ বন্ধ করে কোশ্চেন আসবে, 100% শিওর, 1000% আমি শিওরিটি দিতে পারি। স্যার সিওরিটি দিয়েছেন, তোমাদের শিওর হতে হবে কিন্তু। ভ্যালেন্স বন্ড থিওরি VBT আর ক্রিস্টাল ফিল্ড থিওরি CFT থেকে কোশ্চেন আসবে। বাকি ছোট ছোট টপিক গুলো আছে, গোটা চ্যাপ্টারটাই করতে হবে। এখান থেকে 5 মার্কস তো মিনিমাম আমি ধরবো, 6 এর মধ্যে 5 মার্কস, 13 আর 5 তো 18 হয়ে গেল। এবার আসছে হচ্ছে যে জিনিসটাতে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভয় পায়, অর্গানিক কেমিস্ট্রি। আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই, অর্গানিক কেমিস্ট্রিতে 33 মার্কস আছে। 33 marks in organic. 5 chapters are there in organic chemistry, class 12. The first chapter is haloalkanes and haloarenes. সোজা চ্যাপ্টার, কঠিন চ্যাপ্টার নয়, PYQ স্টাডি করো, ওই ধরনেরই কোশ্চেন কমন আসবে। এখানেও মোটামুটি 6-7 নম্বর আছে, এখান থেকে 4 নম্বর আরামসে তোলা যাবে। এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করতে আমি মানা করবো, এই চ্যাপ্টারটা সোজা চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, রিয়াকশনস গুলো কম আছে। বেসিক্যালি বাচ্চাদের সমস্যা হয় হচ্ছে এতগুলো রিয়াকশন আছে, কিভাবে মনে করবো, কিভাবে মনে রাখবো, পরীক্ষার আগে সব ভুলে যায়, অ্যাংজাইটির জন্য সবকিছু ভুলে যায়, এতগুলো রিয়াকশন আমরা কিভাবে মনে করবো। তাই আমি বলবো গোটা অর্গানিক কেমিস্ট্রিতে যতগুলো চ্যাপ্টার তুমি করবে, সেগুলোর মধ্যে আমরা বলি কি, আমাদের কেমিস্ট্রি ভাষায় কেমিস্ট্রি টিচাররা বলে নেম রিয়াকশনস। ওকে, কোন সায়েন্টিস্টের নাম দিয়ে রিয়াকশন গুলো থাকে, ওই রিয়াকশন গুলো খুব ইম্পর্টেন্ট। নেম রিয়াকশন একটা লিস্ট বানিয়ে রাখো, ওটাই পরীক্ষার আগে প্রিপেয়ার করে যাও, খুব ভালো হয়। ফ্লো চার্টের মতন আমরা বানিয়ে রাখি নেম রিয়াকশনস। হ্যালোএলকেন থেকে আমি ধরে নিচ্ছি 4 নম্বরে ইজিলি চলে আসবে, 3 অথবা 4 নম্বর, 22 হয়ে গেল। এর পরের চ্যাপ্টারটা একটু কঠিন বলতে একটু ভাস্ট চ্যাপ্টার, অ্যালকোহল ফেনল ইথার। ওকে, কিন্তু এখান থেকে যে কোশ্চেন গুলো আসে না, কোশ্চেন গুলো খুব টাফ আসে না এই চ্যাপ্টারটা থেকে। তো এই চ্যাপ্টার থেকে মোটামুটি করে যদি শুধু নেম রিয়াকশনই করুক, আমি উইক স্টুডেন্টদের জন্য বলছি, যারা লাস্ট মিনিট প্রিপারেশন শুরু করেছে তাদের তো পাস করতে হবে। এবার অ্যালকোহল ফেনল ইথার এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র নেম রিয়াকশন গুলো প্র্যাকটিস করুন, মানে সবকিছু যে করতে হবে এমন কোনো কথা নেই, শুধু নেম রিয়াকশন গুলো প্র্যাকটিস করে ওখান থেকে কিছু না কিছু ঠিকঠাক চলে আসবে। তো এখান থেকে আমি ধরে নিচ্ছি 3 মার্কস আসবে। তো 22 আর 3 25 অলরেডি হয়ে গেল, পাসিং মার্কস উঠে গেছে। কংগ্রাচুলেশন, সবাই ভিজুয়ালাইজ করে নিয়েছে যে পাস করে গেছি, হয়ে যাবে। কিন্তু ডেডিকেশনের সাথেই 7টা দিন 8টা দিন পড়তে হবে। অবশ্যই। এরপরে চলে আসে হচ্ছে অ্যালকোহল ফেনল ইথারের পরে আসে একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি স্টুডেন্টদের, অ্যাকর্ডিং টু দ্য স্টুডেন্টস দিস দ্য হার্ডেস্ট চ্যাপ্টার ইন অর্গানিক কেমিস্ট্রি। অ্যালডিহাইড, কিটোন এন্ড কার্বক্সিলিক অ্যাসিড সবচেয়ে বড় চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা ওদের সবচেয়ে হার্ড মনে হয়। কিন্তু এই চ্যাপ্টারও শুধুমাত্র আমি সাজেস্ট করবো নেম রিয়াকশন গুলো করুন, নেম রিয়াকশনস গুলো, বেশি কিছু করার দরকার নেই, নেম রিয়াকশনস গুলো করুন। এই চ্যাপ্টারে 8 মার্কস ক্যারি করে। তো আমি আইডিয়া দিচ্ছি যে খুব পুয়ার স্টুডেন্ট, যদি পুয়ার বলা ভুল হবে, খুব যদি উইক স্টুডেন্ট হয় তাহলেও 3-4 তুলতে পারবে। আমি 3 ধরে নিচ্ছি, 8 এর মধ্যে, আউট অফ 8 আমি 3 বলছি। 5 মার্কস অলরেডি আমি ডিডাক্ট করে রেখেছি। 3 মার্কস, তাহলে 25 আর 3 28 হয়ে গেল, ব্যাস পাস। আর এরপরে যে চ্যাপ্টারটা আছে, লাস্ট দুটো চ্যাপ্টার, এটাকে যেন বাচ্চারা না ছাড়ে, সেটা হচ্ছে অ্যামিনস অ্যান্ড বায়োমলিকিউলস। বায়োমলিকিউলস একটা চ্যাপ্টার আছে, লাস্ট একটা, আমি অ্যামিনসে পরে আসছি। এটা হচ্ছে যাদের অলরেডি PCB আছে, মানে বায়োলজি আছে, তার এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়েছে অলরেডি, বায়োলজি তো আছে চ্যাপ্টারটি, আর কেমিস্ট্রি তো আছে,
এইটারও আমি বলছি পিওয়াইকিউ স্টাডি করো, কোশ্চেন কাউন্ট পেয়ে যাবে। পিওয়াইকিউ স্যাম্পল পেপার স্টাডি করো, হয়ে যাবে। তো এখানে বায়োমলিকুলস এর মধ্যে 6 মার্কস আছে, 6 মার্কস এর মধ্যে ইজিলি স্টুডেন্টরা 4 মার্কস ক্যারি করবে। আমি নিজে দেখেছি খুব উইক স্টুডেন্ট লাস্ট 15-20 দিন ধরে পড়াশোনা শুরু করেছে, সেও বায়োমলিকুলস এর কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারছে। তো 4 মার্কস এখানেও হয়ে যাবে, 32 হয়ে গেল। এবার লাস্ট হচ্ছে অ্যামিনস, অ্যামিনসে থাকে 6 মার্কস, সেম ডিস্ট্রিবিউশন গুলো দেখেন কত সুন্দর করে দিয়েছে, 6-7 করে ডিস্ট্রিবিউশন। এবার এই অ্যামিনস চ্যাপ্টারে 6 মার্কস এর মধ্যে যদি একটু ভালো করে পড়ে 7 দিন এনাফ, আরামসে হয়ে যাবে। এখানেও আমি ধরে নিচ্ছি 3 or 4, 35 হয়ে গেল। ওকে, 35 হয়ে গেল। প্র্যাকটিক্যালি আমি ধরে নিচ্ছি খুব মিনিমাম মার্কস হলো 23-24 এর মধ্যে পেয়ে যাবে, আমি 25 ধরলাম তর্কের খাতিরে, 25 আর 35 হয়ে গেল আমার 50। তো যে ভাবছে যে আমি মানে সারা বছর পড়িনি, মানে ভয় পাচ্ছে যে আমি পাস করবো না, প্র্যাকটিক্যাল মার্কস তো আলাদা, থিওরিতে আমি পাস করবো না, তারও ওখানে 35 চলে আসছে। খুব মিনিমাম প্রিপারেশন নিয়ে আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু অর্ধেকের বেশি মার্কস উড়িয়ে দিয়েছি। এবার সব মিলেও ও 50 মার্কস আরামসে ক্যারি করতে পারছে। এবার বাকি তো স্কোরিং সাবজেক্ট গুলো আছে, কারো বায়ো থাকলে বায়ো স্কোরিং সাবজেক্ট, ইংলিশ প্রচন্ড স্কোরিং সাবজেক্ট, ইংলিশ স্কোরিং সাবজেক্ট। তো ওভারঅল পার্সেন্টেজ স্টুডেন্টের ভালোই আসবে, খারাপ আসবে না। এবার অর্গানিক কেমিস্ট্রি আমি স্টুডেন্টদের একটু বলতে চাই যে অর্গানিক কেমিস্ট্রি স্টুডেন্টরা খুব ভয় পায় হচ্ছে কনভার্সন। একটা অর্গানিক কম্পাউন্ড থেকে আরেকটা অর্গানিক কম্পাউন্ড কনভার্ট করতে দেয়, কনভার্সনস গুলো দেয়। বাকি রিজনের যে কোশ্চেন গুলো, গিভ রিজন এই কোশ্চেন গুলো হয়তো বা স্টুডেন্টরা প্রিপেয়ার করলে হয়ে যায়। কনভার্সনস গুলো আমরা যখন পড়তাম না ক্লাস 12 তখন আমাদেরও হতো না, ঠিক আছে, সমস্যা হতো। স্যারেরও হতো না কিন্তু, আমরা এমন নয় যে আমরা পারতাম সবকিছু, হ্যাঁ, তো এরকম কোনো ব্যাপার নেই, আমরা খুবই মানে একদম মিডিওকর স্টুডেন্ট ছিলাম। এবার অর্গানিক কনভার্সনস গুলোতে আমি বলবো যে একটা ফ্লো চার্ট বানাও, একটা ফ্লো চার্টের মতন বানাও, একটা কম্পাউন্ড থেকে কয় ধরনের কম্পাউন্ড বানাচ্ছে। ধরে নিচ্ছি আমি একটা বেনজিন, একদম সিম্পলেস্ট অর্গানিক কম্পাউন্ড ধরলাম বেনজিন, বেনজিন থেকে কি কি কম্পাউন্ড তৈরি করা যাচ্ছে, ঠিক আছে, সেগুলো তো আমরা চ্যাপ্টারটা পড়লে একটা আইডিয়া আসবে আমার। একদম এগুলোকে আমি একটা ফ্লো চার্ট বানিয়ে তৈরি করে রাখলাম। নেম রিয়াকশনের একটা পেজের মধ্যে সব নেম রিয়াকশনস গুলো লিখে রাখলাম, যাতে আমি একটা গ্ল্যান্সে আমি সবকিছু দেখতে পাই, প্রত্যেকদিন রিভাইজ করতে পারি। অথবা আমি যেখানে পড়তে বসে সেখানে একটা চার্ট বানিয়ে রাখলাম, সেই চার্টের মধ্যে সব নেম রিয়াকশন গুলো লিখে রাখলাম। যখনই পড়তে বসবো আমি ওই জিনিসগুলো বারবার করে দেখবো, তখন একটা সাবকনশিয়াস মাইন্ডে ওটা থেকে যাবে, ঠিক আছে, চোখের সামনে থাকলে থেকে যাবে, যেগুলো আমরা ছোটবেলায় করেছি। আরেকটা জিনিস হচ্ছে এই তো অর্গানিক কেমিস্ট্রি এইটুকু করে যদি ঠিকঠাক করে করে তাহলে বাচ্চারা আশা করি পাস করে যাবে। আশা করি আপনার 50 পেয়ে গেছে অলরেডি, বসে বসে ক্যালকুলেট করছিল, নিচে উইক স্টুডেন্ট মনে করছিলাম আমি, 30 হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এবার আরেকটা জিনিস হয় যে নিউমেরিক্যালস, ফিজিক্যাল কেমিস্ট্রিতে ইনঅর্গানিক কেমিস্ট্রির খুব একটা টাফ বিষয় নাই এখানে ইনঅর্গানিক কেমিস্ট্রি বাচ্চারা ভালোই মার্কস তোলে, আর যারা ভালো করে প্রিপেয়ার করেছে তারা অর্গানিকে খুব ভালো মার্কস তুলবে। বাকিটা থাকলে হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমি ওই জায়গাটা স্কিপ করেছি, ফিজিক্যাল কেমিস্ট্রিতে নিউমেরিক্যালস গুলো। এবার নিউমেরিক্যালস গুলো করতে হলে দেখুন ফর্মুলা গুলো আর কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকা উচিত। ফর্মুলা গুলো মুখস্থ রাখতে হবে, কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকতে হবে। দেখুন ফিজিক্সের মতন অত হাই লেভেলের কনসেপচুয়াল নিউমেরিক্যালস গুলো আমাদের কেমিস্ট্রিতে আসে না। কেমিস্ট্রিতে যে কনসেপ্ট আছে ফিজিক্যাল কেমিস্ট্রি ওটা ফিজিক্সেরই পার্ট, কিন্তু ওটার যে লেভেলটা ওটা একটু মডারেট আছে, তো বাচ্চারা আরামসে পারবে। আমি তো বলে দিলাম, যেরকম আমি বললাম ইলেকট্রোকেমিস্ট্রি নার্স্ট ইকুয়েশন, ফ্যারাডেস ল, এখান থেকে নিউমেরিক্যাল চোখ বন্ধ করে আসবে, ঠিক আছে। তারপর আরো ডিফারেন্ট টপিকস আছে, বাচ্চারা জানে, ওরা পড়ছে যখন ওরা জানে কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট, কারণ অলরেডি ওরা ডিসকাশন হয়ে গেছে। এবার আমি বলবো সব ফর্মুলা গুলো একটি পেজের মধ্যে লিখে রাখো, প্রত্যেকদিন ওই ফর্মুলা গুলো ভালো করে দেখুক, ফর্মুলা গুলো সাবকনশিয়াস মাইন্ডে থেকে যাবে। আর একদম ক্রিস্টাল ক্লিয়ার যেন লজিকটা থাকে, যে কোন টপিকের কনসেপ্টটা কতটা ক্লিয়ার যেন বাচ্চাদের রাখতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুব জরুরি। এবার এটা করলে বাচ্চারা আরামসে পাস করে যাবে। আর যারা অলরেডি খুব হাইলি প্রিপেয়ার্ড হয়ে আছে তাদের তো কোনো সমস্যা নেই, তারা স্যাম্পল পেপার প্রত্যেক দিন, যদি পিওয়াইকিউ শেষ হয়ে থাকে, এখন আমি এরকম বাচ্চাদের জানি যারা এই মুহূর্তে পরীক্ষা এখনো শুরু হয়নি, 17 তারিখ থেকে পরীক্ষা শুরু, 12 বোধহয় 20 তারিখ থেকে না, 12 20 তারিখ থেকে ফার্স্ট এক্সাম হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, 18 তারপরে ফিজিক্স। হ্যাঁ, অলরেডি যারা পিওয়াইকিউ শেষ করে ফেলছে, স্যাম্পল পেপার অর্ধেকের বেশি শেষ, তারা লাস্ট 7 ডেজ ওরা কি করবে, লাস্ট যে পরীক্ষার আগে 7 ডেজ আছে ওরা স্যাম্পল পেপার যত পারে স্যাম্পল পেপার প্র্যাকটিস করবে। আরেকটা জিনিস আছে যেটা আমাদের আগে যেরকম আমাদের সময় যে কোশ্চেন গুলো আসতো, ডাইরেক্ট কোশ্চেন গুলো আসতো, ডাইরেক্ট ডেরিভেশন গুলো আসতো, এখন এই ধরনের কোশ্চেন খুবই কম আসে। এখন কি অনেকটা ইজি করে দিয়েছেন সবার জন্য? ইজি আমি বলবো না, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেইন ডিফিকাল্টি। হ্যাঁ, ওকে। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে কোশ্চেন গুলো এখন ডাইরেক্ট করা হয় না, কোশ্চেন গুলো হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড। আচ্ছা,
আমার একটা টপিক, কেমিস্ট্রি হোক ফিজিক্সের হোক, একটা টপিকের উপরে যদি আমার দখল থাকে তাহলে ওই টপিক থেকে যখন অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন আসবে না, ঘুরিয়ে কোশ্চেন আসবে, তখন আমি ওইটাকে অ্যানালাইজ করে অ্যান্সারটা করতে পারবো। ওকে, তো আমি বলবো একদম মাঠে নেমে 6 মারার থেকে একটু প্র্যাকটিস করে নেওয়া ভালো। অবশ্যই। ঠিক আছে, 6 মার থেকে আউট হবে বাচ্চারা। হ্যাঁ, স্যার কিন্তু ভালো ক্রিকেট খেলেন, তো সেরকম ভাবে না না তো লাস্ট 7 দিন যখন গ্যাপ আছে, এই 7 দিনের মধ্যে একটু প্রিপেয়ার করে নিন। কিরকম ভাবে প্রিপেয়ার করবে? এবার যদি কেস বেসড কোশ্চেন গুলো তো অ্যাপ্লিকেশন বেসড এর মধ্যেই পড়ে, অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন গুলো যদি তোমার কাছে না থাকে, ইন্টারনেটে গুগল আছে, জেমিনাই আছে, এখানে সব অ্যাভেলেবেল। ChatGPT আছে, এখন তুমি যদি তো সার্চ available। করো একটা চ্যাপ্টারের যে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন গুলো দিয়ে দিতে, অথবা স্যাম্পল পেপারে তো থাকেই, স্যাম্পল পেপার গুলো ওইভাবেই তৈরি হয়। অ্যাপ্লিকেশন বেসড সার্চ করো, অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন, প্রচুর কোশ্চেন পেয়ে যাবে। সেই কোশ্চেন গুলো সলভ করাটা খুব জরুরি যদি তুমি 90% 95% আশা করো তাহলে। আমরা তো দুরকম স্টুডেন্ট কথাই আলোচনা discuss করবো, উই স্টুডেন্টস এন্ড অ্যাডভান্স স্টুডেন্টস, বাট ইন বিটুইন কিছু স্টুডেন্টস আছেন যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা হয়তো এই দিকটায় খুব একটা ধ্যান দিচ্ছেন না, তাদের টার্গেট থাকে যেখানে মোটামুটি 45% পাস করে গেলেই হলো। এবার তারা ওই দিকটাতে খুব ভালো মতো কনসেপ্ট আছে, পুরো ইন ডিটেল জানে, বাট ইন এ ডিফারেন্ট ম্যানার। যতদূর আমি আমার স্টুডেন্টসদের সাথে করেছিলাম, ইন ডিটেল ম্যানার বাট ইন এ ডিফারেন্ট ওয়ে। তাদের কাছে হয়তো এইখানকার অ্যান্সার লেখার প্যাটার্নটা, মানে বোর্ডের অ্যান্সার লেখার প্যাটার্নটা একটু আননোন হয়ে যায়। তো অনেক সময় আমি এমন দেখেছি যে ওই দিকে খুব ভালো প্রিপারেশন নিচ্ছেন, তো এখানে ফেল করে গেছে। তো যারা এরকম প্রিপারেশন নিচ্ছেন তারা তো একদিক দিয়ে কনফিডেন্ট, তো এই পরীক্ষার ক্ষেত্রে তারা কি মাইন্ডসেট রাখবে? দেখুন, যারা অলরেডি নিট অথবা জেই মেন্স, জেই অ্যাডভান্স এগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা কনসেপচুয়ালি অনেক হাই লেভেলে আছে। তারা conceptually high level এ কনসেপ্ট আছে, খুব ক্লিয়ার। exactly। এবার যেটা আপনি বললেন, সে সিরিয়াস প্রিপারেশন নিচ্ছে, প্রচন্ড সিরিয়াস প্রিপারেশন নিচ্ছে, বাট কি হয়, বোর্ডের লেখার প্যাটার্নটা আলাদা রকম। ওখানে তো এমসিকিউ অ্যান্সার করতে হয়, আর বোর্ডে এক্সামিনেশন আমাকে ইলাবোরেট করে লিখতে হবে জিনিসগুলো। লেখার উপরে ডিপেন্ড করে যে কিরকম অ্যান্সার লিখছে, কিরকম মার্কস পাবে। সেটা তো প্র্যাকটিস ওরা আশা করি এতদিনে কিছু না কিছু করেছে, একদম তো ব্ল্যাঙ্ক নয়। এবং লাস্ট 7 দিন ইউটিলাইজ করতে পারবে, সমস্যা নেই। আর আমি এরকম বেশিরভাগ স্টুডেন্টই দেখেছি যারা নিট অথবা জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা 90% মার্কস আরামসে হয়ে যাচ্ছে। পায়। খুব রেয়ার কেস আছে যেখানে বোর্ডে ফেল করে যাচ্ছে আর ওখানে নিট অথবা জয়েন্ট, এটা তো হয় না, নিট আর জয়েন্ট ক্র্যাক করে ফেলছে, এটা অলমোস্ট ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। এটাই হচ্ছে ব্যাপার। বাকি দেবব্রত স্যার কিছু বলতে চাইলে বলো। আমি কয়েকটা জিনিস অ্যাড করব তার সঙ্গে, যে একটা আমরা ডিসকাশন করলাম যে একটা স্টুডেন্টের কিভাবে প্রিপেয়ার করবে, বাট অ্যাট দ্য মুমেন্ট, মানে যখন আমি কোশ্চেন পেপার পাচ্ছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল তো আমি এটা অ্যাড করবো যে এন্ট্রান্সের ভালো করে প্রিপারেশন করছে, যদি ইফ সামওয়ান ইজ প্রিপেয়ারিং ফর নিট, তো ও এনসিইআরটি কে গুলে খেয়ে নিয়েছে যদি সিরিয়াসলি প্রিপারেশন করে। বাট সিমিলটেনিয়াসলি ওকে এই দিকের প্যাটার্নটাও বুঝতে হবে, কিভাবে অ্যানসারটা। তো প্যাটার্নটা না বোঝার কিছু হয় না। আমার মনে হয় পুরো যত আমাদের এন্ট্রান্স এক্সামিনেশন হয় বা স্টুডেন্টরা এরপরে লাইফে যত এক্সামিনেশন দেবে, সবচেয়ে ইজিয়েস্ট এক্সামিনেশন হচ্ছে বোর্ড এক্সাম। তো এর উপরে ইজি কিছু হতে পারে না। তো আমি যদি ফার্স্ট লেভেলে যেটাই আছে আমার কাছে, আমার স্ট্রেন্থ যেটাই আছে আমার কাছে, যদি 40% স্ট্রেন্থ থাকে, তাহলে আমাকে অ্যাচিভ করার টার্গেট রাখতে হবে 60%। তো আমি বলছি না যে কারোর সঙ্গে কম্পেয়ার করো যে আমি ও 100% পেয়েছে, ও 100% পেয়েছে, না। কিন্তু মানে ওই বলে না যে টার্গেট মোর, একটা ফিল পজিটিভ একটা ফ্যাক্টর কাজ করে। পজিটিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার একটা স্টুডেন্টের কি হয় যে কোশ্চেন পাওয়ার পরে মেইন ট্রমাটা স্টার্ট হয়। এক্স্যাক্টলি। কারণ ওই যে 15 মিনিটস রিডিং টাইম থাকে, তো ওটার মধ্যে অনেক স্টুডেন্ট দেখাও গেছে যে অনেক ভুলে যায়। স্যার একটু আগেই অ্যাড করছিল যে পিওয়াইকিউ সলভটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আজকের ডেটে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো অ্যান্সার জানে, কোশ্চেন জানে না। এটা 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 হ্যাঁ সত্যি, এটা আমরা দেখেছি অনেক, যে অ্যান্সারটা ওরা জানে, কি লিখতে হবে ওরা জানে, বাট ওরা কোশ্চেন জানেই না, মানে কোশ্চেন সম্বন্ধে ওদের কোনো আইডিয়াই নেই। তো এবার আমার যখন, আমি ফিজিক্সের ব্যাপারে বলছি, আমি যখন কোশ্চেন পেপার পাচ্ছি, আমার কাছে পুরো কোশ্চেন পেপারটা 5টা সেকশনে ডিভিশন আছে। সেকশন 1-এ আছে হচ্ছে 16টা এমসিকিউ, তার মধ্যে 12টা নর্মাল এমসিকিউ থাকে, 4টা অ্যাসারশন রিজন থাকবে। তারপরে সেকশন বিতে 5টা 2 মার্কসের কোশ্চেন থাকবে। সেকশন সিতে 7টা 3 মার্কসের কোশ্চেন থাকবে। সেকশন ডি কেস বেসড কোশ্চেন, এখানেও এমসিকিউ স্টুডেন্টরা এক্সপেক্ট করতে পারে যে প্রতিটা সেকশনে 4টা করে, মানে 2টো কোশ্চেন থাকবে ওখানে, প্রতিটায় 4টা করে
এমসিকিউ থাকবে। তারপরে 5 মার্কসের কোশ্চেন, যেটা সবচেয়ে স্কোরিং আমার মনে হয়, যেটা 3টে কোশ্চেন থাকবে, প্রতিটাই ইন্টারনাল চয়েস থাকবে। ওকে, মানে 2 মার্কস বা 3 মার্কসের কোশ্চেনে হয়তো একটা কোশ্চেনে ওরা ইন্টারনাল চয়েস পাবে, আচ্ছা। কিন্তু 5 মার্কসের কোশ্চেনে প্রতিটা কোশ্চেনে ইন্টারনাল চয়েস দেবেই দেবে সিবিএসসি, রাইট? তো এবার ইন্টারনাল চয়েস যখন থাকছে, তো আমরা যদি একটু অ্যানালাইজ করি, মানে যেটা আমি অ্যাজ আ টিচার অলরেডি অ্যানালাইজ করে দেখেছি, আপনাকে স্টার্টিং এ যেটা আমি বললাম যে মুভিং কয়েল গ্যালভানোমিটার এরকম একটা টপিক যেটা থেকে কন্টিনিউয়াসলি কোশ্চেন এসে যাচ্ছে, ওকে, তো যেখান থেকে 5 মার্কসের কোশ্চেন বারবার দেখা গেছে। তো আমি যদি এরকম ট্যালি করি যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ অপটিক্সের, এমন দুটো টপিক যেখান থেকে 5 মার্কসের কোশ্চেন কন্টিনিউয়াসলি বোর্ডে দেখা গেছে। তারপরে আমি যদি এসিতে যাই, অল্টারনেটিং কারেন্ট, ওখানেও এলসিআর সার্কিট, ওটার থেকে নিউমেরিক্যাল, অর আমরা যদি অন্যদিকে গিয়ে দেখি অ্যাভারেজ পাওয়ার ইন অ্যান এসি সার্কিট, তাছাড়া যদি ইনস্ট্রুমেন্ট দেয় ট্রান্সফরমার বা এসি জেনারেটর, এর মধ্যেই 5 মার্কসের কোশ্চেন দেবে কিন্তু। Okay. কারণ আমি যদি 90% অ্যাসপিরেন্ট হই, বা আমি যদি 23% মানে 33% অ্যাসপিরেন্ট হই, মানে 23 মার্কসের জন্য যারা এক্সাম দিচ্ছি, তো দুজনের কাছে একটা পোর্শন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 5 মার্কস পোর্শন। ওকে, কারণ 3টে মার্কস 15 মার্কস, তো এইটাই আমাকে ফুল স্কোর করতেই হবে, মানে there is no way out। এটা এই পোর্শনে 15 করতেই হবে, বাকি আমি পুরো পেপারে। আর সবচেয়ে চ্যালেঞ্জিং পোর্শন স্টুডেন্টের কাছে এটা হবে, সেটা হচ্ছে ওই 3 মার্কসের কোশ্চেনটা। Okay. 3 মার্কসের যে 7টা কোশ্চেন থাকে, তো ওটাকে দেখে ঘাবড়ানোর দরকার নেই। আমার স্ট্র্যাটেজি যেটা বলে যে প্রথমে আমি যখন রিডিং টাইম পাচ্ছি, যতগুলো আমি সলভ করতে পারি, মানে আমার যতগুলো কোটে বল পড়ছে, বলে না যে আমার কোটে বল পড়ছে, পাচ্ছি, সেটাকে আমি 6 মারবো। হ্যাঁ। প্রথম ফেজে আমি ওই বলগুলোকে ছেড়ে দেবো, ডিফেন্স করবো ওই বলগুলোকে, আচ্ছা, যেগুলো যেগুলো zone এ পাবো। যেগুলো একটু বাইরে যাচ্ছে। ঠিক আছে, তো ওগুলোকে আমি ছেড়ে দেবো, কিন্তু আমার কোটে যেগুলো আছে ওগুলোকে আমি 6 মারতেই হবে। স্ট্রেংথই আমাকে এখন কাজ করতে হবে। তারপরে শেষে পরের ফেজে এসে ওই কোশ্চেন গুলোকে নিয়ে ভাববো। তাহলে কি হয়, টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা টাইম ম্যানেজমেন্টটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। Right. কারণ আজকের ডেটে দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট 1 ঘন্টা ধরে সেকশন এ মানে এমসিকিউটা সলভ করে যাচ্ছে। এবার 1 ঘন্টা ধরে যে স্টুডেন্ট এমসিকিউ সলভ করছে, তার কাছে 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস আর 4 মার্কস কোশ্চেন বাকি। নেক্সট 2 ঘন্টা আছে ওর কাছে, তার মানে ওর টাইম ম্যানেজমেন্ট এখানে শেষ। ওখানে ও আর mentally রিভাইভ করতেই পারবে না, ওখানেই শেষ। তো আমি ওটা করবোই না। আমি যদি এমসিকিউ এর মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি পারার মতো পাচ্ছি, সেটাকে আমি টিক করে বেরিয়ে যাবো। ওকে, আবার আমি এমসিকিউ তে রিটার্ন করবো পরে। ওকে, ওকে, ঠিক আছে, মানে এরকম নয় যে এমসিকিউ নিয়ে আমি পারছি না বলে 1 ঘন্টা বসিয়ে রাখবো। আরেকটা জিনিস আমি স্টুডেন্টদেরকে বলতে চাই, আমি প্র্যাকটিক্যালি যখন আমি এভালুয়েশনে যাই, অনেক জিনিস দেখতে পারি যে একটা স্টুডেন্ট একটা এমসিকিউ এর জন্য এতটা ক্যালকুলেশন করে রেখেছে। কি দরকার আমার, তো মানে লিখে ক্যালকুলেট করে রেখেছে, যেটার মধ্যে 1 মার্কস আছে। 1 মার্কস আছে। তুমি ঠিক করলেও 1 মার্কস পাবে, লিখে ক্যালকুলেট করলেও 1 মার্কস পাবে, না করলেও 1 মার্কসই পাবে। তো কিছু সময় মেন্টাল স্ট্র্যাটেজি ভুল হয়ে যায়। ওটা একদম মানে টাইম ম্যানেজমেন্টের 12টা বাজিয়ে রেখে দেয়। টাইম ম্যানেজমেন্টকে আমার বিগড়ানো যাবে না, কারণ 3 আওয়ার্স এর এক্সাম, আমাকে টার্গেট রাখতে হবে 2.5 আওয়ার্স। ওকে, আমার এক্সাম 2.5 আওয়ার্স, 30 মিনিটস ইজ মাই রিভিশন টাইম, মানে কমপ্লিট করে যেখানে আমি আবার দেখবো রিচেক করে, Okay. যেটা প্রপার স্ট্র্যাটেজি হওয়া উচিত একটা এই স্টুডেন্ট। প্র্যাকটিস গুলো করবে, কোশ্চেন পিওয়াইকিউ প্র্যাকটিস গুলো যখন বা স্যাম্পল পেপার প্র্যাকটিস হবে, তখন আমাদেরকে 2.5 আওয়ার্স ধরেই করতে হবে, 3 আওয়ার্স ধরে হবে। স্যাম্পল পেপার প্র্যাকটিসে আমার সাবজেক্টে, স্যার যেরকম বললো, স্যারের সাবজেক্টে আছে টাইম, আছে time আছে। আমার আমার সাবজেক্টে time নেই। নতুন করে স্যাম্পল পেপার এখন কিচ্ছু দরকার নেই। হ্যাঁ। এখন যেটা ওদের জানা আছে সেটাকেই স্ট্রেংথ বাড়ানো। Okay. কারণ একদিন গ্যাপের মধ্যে অত কিছু সম্ভব নয়। কোনো নিউ টপিক আমি স্টুডেন্টদেরকে অ্যাডভাইস করব না স্টার্ট করতে। ওকে, ওকে, কোনো রেফারেন্স বুক যেটা আমি পড়িনি, হয়তো ফট করে কোনো বন্ধু আমাকে পাঠালো যে এই রেফারেন্স বুকটা এই কয়টা লাইন পড়ে যা, এটা থেকে আসতে পারে, প্রেসারে পড়ে যাবে। তো এটা যাতে না করে স্টুডেন্টরা। তো যেটা আমি করে এসেছি, যেটা আমার স্ট্রেংথ, সেটাই যাতে আমি কাজ করি। এরকম নয় যেটা আমার উইকনেস সেটাকে আবার আমি স্ট্রেংথ করার চেষ্টা করবো। পসিবলই না, পসিবল নয়, টাইম ম্যানেজমেন্ট একদম বিগড়ে যাবে। আমার মাথায় একটা কোয়েশ্চেন এলো, যেটা হচ্ছে যে আমরা তো একটু উইক স্টুডেন্টসদের ব্যাপারে ভাবলাম, কিন্তু যারা স্ট্রং স্টুডেন্ট, সারা বছর পড়াশোনা করেছে, ওয়েল প্রিপেয়ার্ড, তাদের আবার অ্যাংজাইটি অনেক সময় বেশি হয়। এক্স্যাক্টলি, এটা আমরা দেখেছি, এটা আমরা এক্ষেত্রে দেখেছি। কি করা উচিত স্যার, যে পরীক্ষার আগে পরীক্ষা আসছে, মাইন্ডসেট আপনি কিরকম হবে? দেখুন, প্রথমে তো কাম থাকা উচিত, Okay. যে একদম রিল্যাক্স মোড অন। কারণ আমি যদি পুরো বছর প্র্যাকটিস করে থাকি, তাহলে যে প্র্যাকটিস করেনি সে আমাকে কোনোদিন ডাকে আউট করতেই পারবে না, এটা হতেই পারে না। আমার
যদি সব জায়গায় স্ট্রেংথ থাকে আর প্রপারলি যদি আমি প্রিপেয়ার করে থাকি, তো এটা কাজ করবেই, এক্সামে কাজ করবেই। হয়তো পরীক্ষার হলের আগে মনে হতে পারে যে আমি সব টপিক ভুলে যাচ্ছি, এটা হয়, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে স্টুডেন্টদের মনে রাখতে হবে ওটা থাকবেই। যখনই স্টুডেন্টরা দেখবে তখনই ওটা মনে পড়ে যাবে। আর বেটার উপায় হচ্ছে যখনও এক্সামের আগের দিনে চ্যাপ্টারটাকে রিভাইজ করছে, স্যার যেটা বললো যে একটা ফ্লো চার্ট বা কনসেপ্ট ম্যাপ, যেটাই বলি আমরা, কনসেপ্ট ম্যাপ বানিয়ে ওটাকে রেখে দেওয়া উচিত, ঠিক আছে, যাতে বিফোর দ্য এক্সামিনেশন যাতে একবার যদি আমি দেখি চলে আসবে, পুরোটা চলে আসবে। বাট অ্যাগেইন আমি একটা জিনিস বলবো যে ঘুম খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঘুম খুব ইম্পর্টেন্ট। মানে 8 আওয়ার্স স্টার্ট হয়ে গেছে, ঘুমিয়ে যাচ্ছে এরকম যেন না। না না এটা না, বাট 8 আওয়ার্স 7 আওয়ার্স যদি আমি তাও ধরি, 7 আওয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই না ঘুমিয়ে পরীক্ষা দিতে যাবো, ওটায় আলটিমেটলি মার্কস কমে যাবে, বাড়বে না। অনেকে তেমন করে খেতেই চায় না টেনশনে, না এটা তো খাওয়া দাওয়া ঠিক রাখতে। একটা আমার মনে রাখতে হবে যে আমার প্রসেসটা, এটা কোনো টি20 ম্যাচ হচ্ছে না, হ্যাঁ। এটা একটা টেস্ট ম্যাচ হচ্ছে। হ্যাঁ। কারণ হচ্ছে একটা এক্সাম তো নয়, হ্যাঁ, আমার কাছে এতগুলো এক্সাম আছে, আর বেস্ট অফ 5 কাউন্ট হবে। সাপোজ এরকমও হতে পারে যে আমার এই পরীক্ষাটা খারাপ হয়ে গেল, একদম হতেই পারে। হ্যাঁ। একটা স্টুডেন্টের সবগুলো সাবজেক্টকে একই রকম ভাবে পাওয়া সম্ভব নয়। তাতে যেহেতু এরকম মাইন্ড সেট আপ না হয়ে যায় যে আমি কি করবো লাইফ, এটার কোনো উপায় নেই। আজকের ডেটে এত সাবজেক্ট কম্বিনেশন, এত এক্সাম, আমি বারবার বললাম যে বোর্ড এক্সাম আমরা সবচেয়ে ইজিয়েস্ট এক্সাম Okay. আমরা অ্যাপিয়ার করছি, এটা মাথায় রাখবে সবাই, এটা সবচেয়ে ইজি। সবচেয়ে ইজিয়েস্ট। সবচেয়ে easy। এরপরে লাইফের আমরা সবাই দেখেছি যে যত ফেজ বাড়ে হ্যাঁ। হার্ড হতেই থাকবে, লাইফে একটা এমন এক্সাম হয়েছে। তো হার্ড হতেই থাকবে। তো যেটা আমি করে এসেছি ওটা স্ট্রেংথকে আমাদের রাইট ডাইরেকশনে যদি আমি কাজ করাই, অটোমেটিক্যালি মার্কস উইল কাম। একদম একদম এন্ড এটা তো হবেই। একদম একদম। তোমরা সবাই যারা দেখছো এখানে স্যারদের এক্সপিরিয়েন্সের উপর বেস করে কিন্তু ওনারা সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ মাইন্ড সেটআপের ব্যাপারে বললেন। ওনাদের জীবনেরও যা এক্সপিরিয়েন্স আছে, একটা কথা মাথায় রাখবে, দিস ইজ নট দ্য আলটিমেট থিং দ্যাট ইউ আর গোয়িং টু ফেস। তোমাদের এই এক্সামের পরেও কিন্তু শুধুমাত্র এক্সাম না, জীবনে অনেক এমন কিছু আছে যেটা অনেক বেশি টাফ। তো এটাকে যদি টাফ মনে করে এংজাইটিতে চলে যাও, দ্যাটস নট ফেয়ার অন ইউর পার্ট। সো আজকে স্যাররা যেরকম ভাবে তোমাদেরকে লাইট আপ করে দিলেন, এটা কিন্তু অনেক বড় পাওনা, কেন, কারণ আমাদের সময় আমরা এটা পেতাম না। সো জাস্ট ইউটিলাইজ হোয়াট এভার দে সেড, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আর তুমি ভালো করে পড়াশোনা করেছো না করেছো দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু যখন এক্সামিনেশন যাবে তখন স্যার আমাদের মেন্টালি স্ট্রংই তো থাকতে হবে, Exactly. এটাই। জাস্ট দিস ইজ নট দ্য আলটিমেট থিং। ওকে ওকে, ওখানে আমি লিখটা দেখতে পাচ্ছি একটা, ইফ ইউ আর ওয়েটিং ফর দ্য রাইট টাইম ইটস নাও। তো এটা ইজ ভেরি ট্রু। তো আমাকে ওই জায়গার ডিরেকশনেই কাজ করতেই একদম হবে। একদম একদম। আর সৌরদীপ স্যার, আপনি তো একটু খেলাধুলো করেন, তাই আমি অনেক পেরেন্টসদের দেখেছি এই সময় যে ওদেরকে বেরোতে দেয় না, খেলাধুলো করতে দেয় না, পড়ো পড়ো পড়ো। হাউ মাচ ইজ ইট কারেক্ট? না, খেলাধুলো একটু উচিত না একেবারে ঘরের মধ্যে? একদমই কারেক্ট নয়, কারণ বাচ্চাদের একটু মাইন্ডটাকে রিল্যাক্স করার দরকার আছে। ওকে, আমি লাস্ট মিনিট হতে পারে, লাস্ট মিনিট প্রিপারেশনে অনেক চাপ, সারাক্ষণ ধরে আমাকে পড়তে হবে। দেখুন, কেউ পারবে না 16-17 ঘন্টা কন্টিনিউয়াসলি পড়ে যেতে। আমাদেরকে যদি বলা হয় একটা 16-17 ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি একটা কাজ করতে, আমরা পারবো না। এখন তো জীবনের কত ভ্যালুয়েবল সময় নষ্ট হয় পড়াশোনা করে। হ্যাঁ, তাই তো। তো দরকার নেই, আমি টাইমটাকে ভাগ করে নিতে পারি না। আমি 3 ঘন্টা কন্টিনিউয়াসলি পড়লাম, একটা 10 মিনিটের হালকা গ্যাপ, একদম একদম। ব্রেক নিলাম, 10 মিনিটের ব্রেক, একটু রাস্তা দিয়ে ঘুরে আসলাম, অথবা নিজের পছন্দের গান শুনলাম। দরকার পড়লে একটু খেলাধুলা, এখন আমি মাঠে খেলাধুলা করতে অ্যাভয়েডই করবো, চোট হয়ে যাবে। অ্যাভয়েড করা উচিত, কারণ বোর্ডস এক্সাম আসছে, চোট পেয়ে যেতে পারে, অথবা অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যায় ওটাতে। কিন্তু হ্যাঁ, মাইন্ড রিল্যাক্সেশনের জন্য অনেক কিছু, মিউজিক শুনতে পারে, কথা বলতে পারে কারোর সাথে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, কিন্তু একটা রিল্যাক্সেশনের দরকার আছে। রাইট। কারণ সারাক্ষণ ধরে পড়াশোনা করে তো আলটিমেটলি মানে হ্যাং হয়ে যাবে ব্রেন, আমরা বলি না জেনজির কথায়, ব্রেন হ্যাং হয়ে যাবে। এবার স্যারও যেটা বললেন যে কোশ্চেন পেপারের ব্যাপারে একটা কথা বললেন, যে কোশ্চেন পেপারটা যখন আমরা পাবো অ্যাজ এ স্টুডেন্ট, তখন অনেক সময় কি হয় যে মানে একটা পা কাঁপে, আমার যেটা হতো, পা কাঁপছে, ভয় লাগছে যে আমি কি 3 ঘন্টার মধ্যে এই কোশ্চেনটা টোটালটা ঠিকঠাক করে সলভ করতে পারবো। এরকম ভাবতে ভাবতে আমরা ধরুন একটা কোশ্চেন পড়ছি, সেই সময় ওই ব্যাক অফ দ্য মাইন্ড আমি ওই জিনিসটা ভাবছি, আমি ফোকাস করা যাচ্ছে না, জাস্ট মিস হয়ে গেল। সিবিএসসি যে বোর্ডস এক্সামিনেশনটা, সেখানে 3 hours 15 minutes দেওয়া হয়, 15 মিনিট এক্সট্রা দেওয়া হয় ফর কোয়েশ্চেন পেপার রিডিং। রিডিং, ওকে। তো
ওই সময়টাকে ইউটিলাইজ করতে হবে। Easy না বলছেন। স্যার বলেছেন, দেবব্রত স্যার বলেছেন যে জিনিসটা, যে ওই 15 মিনিটটাকে ইউটিলাইজ করতে হবে। বাচ্চারা কি করে 15 মিনিট ধরে কোশ্চেন খালি রিড করে যায়, ওইটাকে মাইন্ডে ওই জিনিসটাকে অ্যানালাইজ করে না যে কোন কোশ্চেনটা আমি সলভ করতে পারবো, আচ্ছা। কোনটা পারবো না। খালি পড়ে গেল, এটা কঠিন, ওটা কঠিন, ওটা কঠিন, আমার কিচ্ছু হবে না, আমি পারবো না। ওকে, এটা খুব বাজে জিনিস। Right. কোশ্চেন পেপার পড়ুক না, কঠিন কোশ্চেন আসতে পারে, কঠিন কোশ্চেন আসলে তোমার যদি কম মার্কস আসে বাকিদেরও কম মার্কসই আসবে, এরকম কোনো এইটা বিষয় সবাই নেই। ভাবে না কিন্তু, হ্যাঁ, সবাই এটা- ভাবে আমি শুধু পারছি কঠিন না। কোশ্চেন মানে কি আমি শুধু খারাপ হবো, মানে আমারই খারাপ রেজাল্ট হবে, বাকিদেরও হবে বাবা, একদম, ওটা কোনো একদম। সমস্যা নেই। এটা ভালো কথা বলেছেন কিন্তু স্যার। হ্যাঁ, তো ওটা নিয়ে টেনশন নিয়ে লাভ নাই। 15 মিনিট আমি দেখবো কোশ্চেন পেপারটা ভালো করে, আমি টিক মার্ক করে রাখবো যে কোন কোশ্চেন গুলো আমি অ্যান্সার ফার্স্টে করে নেবো। একদম, কিন্তু চেষ্টা একদম। করো বোর্ডস এক্সামিনেশন 12 এ এমসিকিউস গুলো আগে সলভ করে নেওয়ার, ওগুলো মাঝখানে করলাম অথবা লাস্টে করলাম ওটা করো না। কপি একদম, চেকিং এ ওটা একদম। খুব টিচারও প্রবলেম ফেস করে আর স্টুডেন্টদেরও সমস্যা হয়, ছুটে যেতে পারে। একদম। আর স্যার আমি একটা জিনিস শুনেছি যে জায়গা রেখে করবো। জায়গা রেখে করবো। জায়গা রেখে করবো যদি আমার MCQ এর ইসে না পারি আমি কোনটা, ওটা জায়গা রেখে দিতে হবে। এক্স্যাক্টলি। ওকে স্যার, একটা জিনিস আমি শুনেছি যে নার্ভাসনেসটা আসে প্রথম দিকে, তো অনেকে বেশি ঘাবড়ে যায়, নার্ভাস হয়ে যাচ্ছি কেন এটা ভেবে। আমি যতদূর জানি যে এটাকে এপিজেনেটিক মডিফিকেশন করতে বলা আছে। ব্রেন প্রিপেয়ার হচ্ছে যে তুমি ইউ হ্যাভ টু ফেস সামথিং ডিফিকাল্ট এন্ড ইউ প্রিপেয়ার। তো কিছুক্ষণ নার্ভাসনেসটা তো গুড, ওটা প্রলং না হলেই হলো, কিন্তু প্রথমে যে নার্ভাসনেসটা ফিল করি আশা করি সেটা গুড। না পেটের মধ্যে বাটারফ্লাই Butterfly ইয়ে চলে করছে, আসে। ওটা কিন্তু ভালো। হ্যাঁ। কারণ একটা ভালো কিছু করার সময়ও কিন্তু এই জিনিসটা ফিলিংটা আসে। ফিলিংটা আসে, তো যদি না আসে তাহলে এক্সামকে আমরা problem। খারাপ ভাববো কেন? একদম। এক্সামিনেশন তো ভালো জিনিস, কারণ হ্যাঁ। তোমাকে অ্যানালাইজ করা হচ্ছে, তোমার অ্যাসেসমেন্ট করা হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে তোমার লাইফ কিছু ডিসাইড হবে না বাবা। একদম। এটা হচ্ছে ট্রুথ। হ্যাঁ, এক্সামের মার্কসের উপরে তোমার লাইফে কিছু ডিসাইড হবে না, যেটা হওয়ার সেটাই হবে, বাট ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট। একদম একদম। তোমাকে তোমার বেস্ট দিতে হবে। হ্যাঁ, আর খারাপ হলে যেমন ধোনি মুভিটা আমরা দেখলাম যে যেদিন হ্যাঁ। ও সিলেক্ট হলো না সেদিন সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। হ্যাঁ। কেন? আজকে আমি জানতে পারলাম যে আমাকে আরো খাটতে আমাকে হবে। আরো খাটতে হবে, আমাকে আরো প্রিপেয়ার করতে Prepare হবে। করতে তো হবে। ইটস It's a good নট thing. দ্যাট গুড ব্যাড অ্যাকচুয়ালি। Right. এবার ব্যাপারটা হচ্ছে প্রিপারেশনটা যত ভালো হবে স্টুডেন্ট তত কনফিডেন্ট থাকবে। এবার তুমি যেটা বললে, আপনি যেটা বললেন যে নার্ভাসনেসটা খুব তৈরি হচ্ছে, এটাকে দূর করার একটা রাস্তা আছে। Okay. এটাকে দূর করার রাস্তা হচ্ছে আমি মন দিয়ে শুনবে সবাই। হ্যাঁ, যে এক্সাম টাইমের যে ফিয়ারটা, যে কোশ্চেন পেপার দিয়ে গেল, টাইম ক্লক স্টার্ট হয়ে গেছে, এবার আমাকে এই সময়ের মধ্যে জিনিসগুলো সলভ করতে হবে, এটার জন্য দরকার হচ্ছে বাড়িতে টাইম ধরে পেপারগুলো সলভ করা। যেমন Okay. এই টাইমের মধ্যে পেপার সলভ করবো, মানে নেট প্র্যাকটিস। একদম নেট প্র্যাকটিস তো করতেই হবে, না নয়তো তো বিরাট কোহলি এত ভালো খেলে, ও কতটা Out হচ্ছে। পরিশ্রম করতে হয়েছে, জানে। ও তো গিয়ে মাঠে যায় সেঞ্চুরি মারা শুরু করে। একদম, মানে 100 গ্রাম ছানা পেতে হলে আমাকে 1 লিটার দুধ তো জাল দিতেই হ্যাঁ, হবে। এক্স্যাক্টলি। খাটনি বেশি করতেই হবে সামান্য কিছু রেজাল্ট। ওই যে ইয়েতে ইনস্টাগ্রামের ডায়লগ গুলো যে আছে, রিলস গুলো আছে, হ্যাঁ। ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক আ সান ইউ হ্যাভ টু বার্ন লাইক আ সান। ও মাই গড, দারুণ কথা। মানে এগুলো করতেই হবে, কিছু করার নেই, কষ্ট করলে কেষ্ট পাবো। ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান ইউ হ্যাভ টু বার্ন লাইক ইউ আ হ্যাভ টু সান। বার্ন লাইক এ সান। Sun. ওকে, Sun জ্বলছে। বার্নিংটা ইম্পর্টেন্ট জীবনে। খুব দরকার, কিছু না, প্রিপারেশন করো, ভালো করে প্রিপেয়ার করো, প্র্যাকটিস করে যাও। 7 দিনের গ্যাপের কথা বলছি আমি, ফিজিক্সের কথা বলছি না। কেমিস্ট্রিতে 7 দিন 8 দিনের গ্যাপ আছে, টাইম ধরে পেপার সলভ করো। যারা খুব ভালো করে প্র্যাকটিস করেছো, ওই এক্সামের সময় যে অ্যাংজাইটি ওটা আসবে না, আসবে না। কোনোভাবে আসবে না। রাইট। এটা আর হচ্ছে ক্লাস 10-এরও আমি বলে দিই, অ্যাড করে দিতে চাই, ক্লাস 10-এরও এক্সামিনেশন আসছে 20 তারিখে বোধহয় স্যার, 20 তারিখে সায়েন্স এক্সামিনেশন। ফিয়ার করার কিছু নেই, ক্লাস 10 ওরা প্রথম বোর্ডস এক্সামিনেশন দিচ্ছে, প্রথম ক্লাস boards, 10, yeah. তাই জন্য ওদের একটু ভয়ের ব্যাপার আছে, মানে ভয় পায় ওরা, ভয় পায়, কিন্তু কিচ্ছু না, ব্যাপার না, একদম স্কুলে যেভাবে এক্সাম হয় বোর্ডেও সেই এক্সামই হবে, সেম এক্সামিনেশন, একদম। কোশ্চেন পেপারও মোর লাইক সেমই হবে, কোনো সমস্যা নেই। এবার যেটা ক্লাস 10-এ সায়েন্সের আমি কথা বলি, নিউ প্যাটার্ন করেছে স্টুডেন্টদের, এটা মনে রাখা দরকার যে সায়েন্সের পার্টগুলোকে ডিভাইড করে দিয়েছে। প্রথম পার্টে বোধহয় বায়োলজি আছে, আমি এই এক্স্যাক্টলি মনে করতে পারছি না, তারপরে কেমিস্ট্রি, তারপর ফিজিক্স। আগে যেরকম হতো কোশ্চেনগুলো মিক্স করে থাকতো, এখন এরকম নেই। Okay. এখন ফার্স্টে বায়ো, তারপর হচ্ছে ফিজিক্স আছে, তারপর কেমিস্ট্রি আছে, তারপর ফিজিক্স আছে। Okay. তো স্টুডেন্টরা খুব ভালো করে ওই জিনিসগুলো সলভ করতে পারবে, সমস্যা নেই। চ্যাপ্টার খুব কম আছে ক্লাস 10-এ, তো ক্লাস 10-এ আলাদা করে মানে যে সারা বছর প্র্যাকটিস করেনি সেই সমস্ত স্টুডেন্টরাও আছে, তাদের খুব একটা ভয় পাওয়ার কিছু নেই। চারটা করে চ্যাপ্টার আছে, Okay, চারটে chapter। 4টা-5টা করে চ্যাপ্টার আছে। না, ফিজিক্সে কটা চ্যাপ্টার আছে স্যার? ফিজিক্সে 4টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে 4টা চ্যাপ্টার, বায়োতে বোধহয় 5টা চ্যাপ্টার, এরকমই ডিস্ট্রিবিউশন আছে মার্কসের। রাইট। তো খুব একটা সমস্যার বিষয় নেই। তো 12কে যা আমরা বলেছি, 12-এর সিলেবাসের জন্য, 10-এর সিলেবাসের জন্য ওরা এইভাবে প্রিপেয়ার করবে। যদি খুব ভালো প্রিপারেশন না থাকে, গো ফর PYQs। আর ক্লাস 10-এর জন্য বেসিক্যালি
আরো ভালো করে কেস বেসড কোশ্চেন খুব সলভ করতে হবে, কেস বেসড কোশ্চেন, অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন। রাইট, তো আমরা মুদ্রা আলোচনা থেকে এতটুকুই বুঝলাম যে এনসিইআরটি এন্ড পিওয়াইকিউজ দিজ আর ভেরি ইম্পর্টেন্ট, আর ঘাবড়ে যেন না যাও। ঘাবড়ে তো আমাদের মোটামুটি সময় শেষ। আমরা যতটুকু আজকে বা যতটুকু না আমরা যতটা ইনফরমেশন আজকে পেলাম সেটা আমার মনে হয় একটা গোল্ড ডাস্ট। তোমরা এটাকে ইউটিলাইজ করো, ইউটিলাইজ। এই দুজন যারা এখানে এসছেন আজকে খুবই অভিজ্ঞ, আমি তাদেরকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং তার চেয়ে বেশি ধন্যবাদ আপনাদের জানাবো আমাদের স্টুডেন্টসদের জন্য, যে আপনারা নিজেদেরকে প্রেজেন্ট করলেন সোশ্যাল মিডিয়াতে। এখানে এখন আপনাদের কতজন দেখবে, কতজন যে উপকৃত হবে। আশা করি যে আপনাদের এই সাজেশনস গুলো এবং আশীর্বাদ তো আপনাদের রয়েছে তাদের জন্য। অবশ্যই যারা যারা এতক্ষণ পর্যন্ত ঘাবড়ে ছিল, ভয় পাচ্ছিল কি হবে, আশা করি সবাই ভালো করবে। ছোট্ট একটা জিনিস আমি অ্যাড করে দিতে চাই শেষ করার আগে, যে এবার ক্লাস 12 এর যে অ্যান্সার স্ক্রিপ্ট চেকিং, এটাতে একটা সামান্য চেঞ্জ হয়েছে, সিবিএসই থেকে চেঞ্জ করেছে। এটা সবাই অলরেডি হয়তো বা জানে, সবাই জানে যে এখন আগে যেরকম ফিজিক্যালি চেকিং হতো, তাহলে ওখানে হিউম্যান এরারের সম্ভাবনাটা অনেক বেশি ছিল। হতো মানে টোটালিং এরার হতো, তার জন্য সমস্যা করতো স্টুডেন্টরা। এইবার থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওএসএম সিস্টেম। ওএসএম সিস্টেম মিন্স অনলাইন স্ক্রিন মার্কিং। এবার কম্পিউটারাইজ চেকিং হবে, চেকিং ইভ্যালুয়েটরই করবে, টিচাররাই করবে, বাট হ্যাঁ আমরাই করব। এবার ব্যাপার হচ্ছে অনলাইন স্ক্রিন মার্কিং হবে, তো টোটালিং যেটা আছে ওটা কম্পিউটারাইজড হবে। তো টোটালিং এ কোনো এরার হওয়ার সম্ভাবনা নেই। তো বাচ্চাদের যে মার্কস যে কেটে যাওয়া, রিজার্ভ মার্কস, হিউম্যান এরার, হিউম্যান বায়াসনেস, এই যে এটার এখনো কোনো জায়গা থাকলো না। এটা স্টুডেন্টদের জন্য বিশাল বড় একটা অ্যাডভান্টেজ। তাহলে কিছু কিছু অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি এবার এক্সামিনেশনে। তো সবাইকে বেস্ট অফ লাক। আর সবাই জানো ওখানে কমেন্ট বক্সে স্যারদেরকে থ্যাংক ইউ জানান, কারণ ওনারা নিজেদের ভ্যালুয়েবল টাইম বের করে এখানে কিন্তু তোমাদের জন্য একমাত্র এসছে। সো স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমরা অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনার ভ্যালুয়েবল সময় এখানে দিলেন। আশা করি এটার ফল আমরা পাবো, ছাত্ররা পাবো। থ্যাংক ইউ সো মাচ।